আচ্ছা, আমাদের থার্ড ক্লাস আজকে না? চ্যাপ্টার 3। আমরা যারা আহ এখানে আছি, তোমরা আমার সাথে রেসপন্স করো একটু, কেমন? যে তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবা। আমাদের আজকে পড়ানোর কথা ছিল ইনস্ট্রুমেন্টস ইউজড ইন এন্ডোডন্টিক্স। কেমন? এটা বিশাল বড় ব্যাপার। এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্টস এরও অনেক চেঞ্জ হয়ে গেছে, কেমন? অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে যেগুলো আমরা ইউজ করতাম আমাদের সময়কার সব জিনিসপত্র অনেক মডিফাইড হয়ে গেছে। তারপর ইউজের মানে তোমার ইউটিলাইজেশন যেটা, হ্যাঁ, সেটাও চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি একটু মডার্ন জিনিসগুলো তোমাদেরকে জানাতে চাচ্ছিলাম। এর মধ্যে ইনস্ট্রুমেন্ট ইউজড ইন এন্ডোডন্টিক্স এর আগে একজন আমাকে কোশ্চেন করছিল এখানে, ম্যাডাম একটু স্লোপ টেকনিকটা আমাদেরকে আর একটু যদি বুঝাই দিতেন। তো স্লোপ টেকনিকটা আসলে কিছু না। হ্যাঁ, প্রথমে একটা আমরা নর্মাল রেডিওগ্রাফ নিব। কেমন? নর্মাল রেডিওগ্রাফ নিব পেরিএপিক্যাল ভিউতে। নর্মাল রেডিওগ্রাফ নিয়ে এটাকে সাধারণত দেখো, আমরা লোয়ার যদি ম্যান্ডিবুলার 6 বা 7 নিই, তাহলে টিউব হেডটা আমাদের কিভাবে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে ভার্টিক্যাল অ্যাঙ্গুলেশনটা। হ্যাঁ, সেই জিনিসটা যদি নেই, নেয়ার পরে আমরা পেরিয়াপিক্যাল রেডিওগ্রাফ একটা পাই, লোয়ার বর্ডার পর্যন্ত আমরা লাগাই দেই, বাইট উইং রেডিওগ্রাফ যেভাবে নেই, বা প্যারালেলিং টেকনিক তোমাদেরকে সেদিন আমি বলছি, একটু দূরে থেকে নেই। তারপরে সেন্ট্রাল বিম কোন দিক দিয়ে আসে, কাকে হচ্ছে তোমার বাইসেক্ট করে, এগুলো সব মোটামুটি বলছিলাম। স্লোপ টেকনিকটা বলতে গেছি আমি এই জন্যই তোমাদেরকে, যে সব সময় দুইটা রুট আছে না তিনটা রুট আছে, নাকি তিনটা ক্যানেল আছে, হ্যাঁ, ওভারল্যাপ করে না। বিশেষ করে ধরো ম্যান্ডিবুলার ফার্স্ট মোলারে মিজিও বাক্কাল আর মিজিও লিঙ্গুয়াল ক্যানেল, দুইটা দুই দিকে কি করে একসাথে মনে হয় একই জায়গায় চলে গেছে। এটা প্রিভেন্ট করার জন্য আমাদেরকে আগে শেখানো হয়তো কি, একটাতে ফাইল ঢুকায় দাও, আর একটাতে অন্য ফাইল দাও। বুঝতে পারছো? বা রিমার্ক দাও। আগে তো অনেক রিমারের ইউজ হইতো। হ্যাঁ, তো বলে দিত এভাবে, তাহলে আমরা ওইটা দেখে আইডেন্টিফাই করতাম এটা মিজিও বাক্কাল, এটা মিজিও লিঙ্গুয়াল। বুঝতে পারছো? তো আজকাল হচ্ছে রেডিওগ্রাফের আমরা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গুলেশন চেঞ্জ করে এটাকে আমরা আলাদা করে দেখতে পাই। যদি এক্সট্রা রুট থাকে, বা যদি এক্সট্রা ক্যানেল গুলাকে আলাদাভাবে দেখতে চাই, অথবা ফ্র্যাকচার হয়ে গেছে, সেই জায়গাটাও তুমি দেখতে পাচ্ছ না, এটাকেও আমরা আইডেন্টিফাই করতে পারি। কিভাবে? বাই ইউজিং স্লোপ টেকনিক। স্লোপটা হলে সেম লিঙ্গুয়াল অপোজিট বাক্যাল, যেই দিকে দেখতে পাচ্ছ নর্মালি, হ্যাঁ, সেটা ওখানেই থাকবে নর্মাল রেডিওগ্রাফে। বাট ওইটা মুভ করে যাবে যদি তুমি টিউব হেডটা 20 ডিগ্রি মিজিয়ালি নাও। ভালো করে শোনো, যেই দাঁতের রুট ক্যানেল করবা, যেই দাঁতের রেডিওগ্রাফ নিবা, যেই রুটটাকে তোমার মনে হচ্ছে যে এখানে সুপার ইম্পোজিশন হয়ে গেছে নর্মালি, মিজিও বাক্কাল আর হচ্ছে মিজিও লিঙ্গুয়াল ক্যানেল আমি দেখতে পাচ্ছি না একসাথে, আলাদা দেখতে চাই, সেখানে আমাকে 90 ডিগ্রিতে টিউব হেড ধরা ধরা যাবে না। কি করতে হবে? লোয়ার 6 ধরো, ম্যান্ডিবুলার রাইট মোলার যেটা, বা 46 যেটাই বলো, সেটাকে তুমি কি করবা? টিউব হেডটা মিজিয়ালি মানে ওই 6 এর সামনে আনবা। 20 ডিগ্রি, জাস্ট 20 ডিগ্রি মিজিয়ালি এনে তুমি একটা স্ন্যাপ নিবা। অথবা যদি এটা সমস্যা হয়, 20 ডিগ্রি মিজিয়ালি না নাও, তাহলে ওই দাঁত থেকে 20 ডিগ্রি ডিস্টালি নিবা, টিউব হেডটা ধরবা। টিউব হেডটা ধরার সাথে তোমাকে দুইটা আলাদা আলাদা দেখতে পাবা। মিজিয়াল ক্যানেল গুলা দুইটা সুপার ইম্পোজিশন হয়ে একটা আসে সাধারণত আমাদের নর্মাল রেডিওগ্রাফে। ওইটার সাথে তুমি কম্পেয়ার করবা। কারণ কম্পেয়ার করে দেখলেই বুঝতে পারবা এটা মিজিয়াল, এটা ডিস্টাল, মিজিওলিঙ্গুয়াল, একটা মিজিও বাক্কাল একটা। কেমন? আরেকটা ঘটনা বলে দেই তোমাদেরকে। মিজিও বাক্কালে আগে শোনো ইউজ করা হয়তো কি, আগে রিমার টিমার ইউজ করতো, আমরা এইসব ইউজ করি না বাবা আজকাল আর। রিমার, তারপরে হচ্ছে ফাইল। আমি আজকে যদিও পড়াবো তোমাদেরকে, একটু একটু তো জানাতেই হবে, পরীক্ষার সময় আসে যেহেতু, এখনো বইগুলাতে আছে, টেক্সট বুকে, সেজন্য আমি তোমাদেরকে বলতে বাধ্য। না হলে আসলে এগুলার ইউজ আজকাল নাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেন? অ্যাগ্রেসিভনেসটা আমরা কমাই দিতে চাচ্ছি, সবাই চাচ্ছে যে ডেন্টিন যত বেশি থাকবে তত আমাদের লাভ। হ্যাঁ, টুথ স্ট্রাকচারকে আমরা প্রিজার্ভ করতে চাচ্ছি। দ্যাট ইজ ওয়াই
অনেক মডিফিকেশন হচ্ছে ইনস্ট্রুমেন্টেশনে, অনেক ওয়্যার ইউজ করা হচ্ছে, নিটি ওয়্যার তোমরা জানো আজকাল ইউজ করা হচ্ছে। সেই জন্য আমরা একটু অন্যভাবে পড়াবো, কেমন? আগের মতো করে সেই রকম ভাবে পড়াবো না। রিমার ফাইল, হাফ টার্ন, টুইস্ট, পুল, হাবি জাবি, অনেক রকম কথাবার্তা আছে, এগুলো তোমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হয়। এজন্য একটু একটু করে আমি বলে যাব, বাট এই লেকচার শেষ করতে আমার 3 ঘন্টা লাগবে মিনিমাম, যদি আমি লাইন বাই লাইন পড়াতে যাই তোমাদেরকে। আর স্লোপ টেকনিকটা সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন আছে নাকি আমাকে জানাও তো, ক্লিয়ার হইলো কিনা। তোমরা কি বুঝতে পারছো? কেউ একটু বলো। তোমরা একটু আনমিউট করো, করে আমাকে কেউ বলতে পারো হ্যাঁ যে ম্যাডাম আমরা স্লোপ টেকনিকটা বুঝতে পারলাম, নাহলে আমি আগাতে পারি না। যেমন আরো একজন বলছিল সেদিন আরেকটা কোশ্চেন, ম্যাডাম আমরা একটু বায়োমার্কার গুলো সম্পর্কে জানতে চাই। ওর জন্য আমি আরেকটা স্লাইড লাস্টে একটুখানি দেখাইতে চাই তোমাদেরকে। বায়োমার্কার গুলা সম্পর্কে আমি একটু বলতে চাই। সেগুলো হচ্ছে, বায়োমার্কার মানে কি বলো? যেগুলা হচ্ছে ইনফ্লামেশনের কারণে কিছু জিনিস, ইনফ্লামেটরি মেডিয়েটার রিলিজ হয়, ইন্টারলিউকিন 1, 2, 8, হ্যাঁ 9, এগুলো আছে। তারপরে হচ্ছে মেটালোপ্রোটিন, কিছু প্রোটিন রিলিজ হয়। এই প্রোটিন গুলা দেখে 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 আমরা বলতে পারবো নন ইনভেসিভ টেকনিকে। বুঝছো? নন ইনভেসিভ টেকনিক মানে কি? জিনজিভাল ক্রেভিকুলার ফ্লুইড আছে না, জিনজিভাল ক্রেভিকুলার ফ্লুইড, এটাকে কি বলে? জিসিএফ, জিঞ্জিভাল ক্রেভিকুলার ফ্লুইড, দেখবা অনেক জায়গায় লেখা আছে। এইটার মধ্যে কিছু প্রোটিন রিলিজ হয় ইনফ্লামেশনের কারণে। কেউ কেউ বলতেছে রিসার্চাররা যে মেটালোপ্রোটিন 9 কখনোই মানে নর্মাল পাল্পে পাওয়াই যায় না। তার মানে ইনফ্লেম পাল্প বোঝার জন্য ওইটা আমরা বুঝতে পারবো। তারপরে কেউ কেউ বলতেছে 6 আর 8, ইন্টারলিউকিন 1 থেকে ইন্টারলিউকিন 8 আর 6 আর 8, এগুলা হচ্ছে আমরা দিয়ে ডিফার করতে পারবো কি রিভার্সিবল পালপাইটিস, ইরিভার্সিবল পালপাইটিস। বুঝছো? এই পাল্পের হচ্ছে স্ট্যাটাস বুঝতে পারার জন্য নন ইনভেসিভ টেকনিকে আমরা যেই হলো বায়োমার্কার গুলা ইউজ করে ডিফারেন্সিয়েট করতে পারবো। দিজ আর কল্ড বায়োমার্কারস ফর দ্য ডিটেকশন অর ডিফারেন্সিয়েশন অফ পালপাল, ডিফারেন্ট পালপাল স্ট্যাটাস। তার মধ্যে এগুলা হচ্ছে তোমার নিউট্রোফিলের থেকে আসে, বিভিন্ন রকম হচ্ছে তোমার ইনফ্লামেটরি মেডিয়েটার্স বলবো আমরা, হ্যাঁ। তারপর টিউমার নেক্রোটিং ফ্যাক্টর জানো তোমরা, ইন্টারলিউকিন 1 জানো তোমরা। এই নামগুলা ভালো করে মনে রাখো, এগুলো ভবিষ্যতে কাজে দিবে। একটুখানি জাস্ট জানাই রাখলাম। আর যেই মেয়েটা আমাকে বলছিল ও এটা জানতে চায়, ওর জন্য আমি একটু লাস্টে হয়তো বা কখনো এই পেজেই তোমাদের শেয়ার করে দিব, হ্যাঁ। এখন আমরা আসি আসল কথায়, ইনস্ট্রুমেন্টস ইউজড ইন এন্ডোডন্টিক্স। ইনস্ট্রুমেন্ট 2 ধরনের আছে বাবা। আগে তো আমরা হ্যান্ড ছাড়া কিছুই পেতাম না, হ্যান্ডের সবই লাগবে। কি কি লাগবে? হ্যান্ডের মধ্যে মিরর, টুইজার থেকে শুরু করে যত রকমের ইনস্ট্রুমেন্ট আছে সব হ্যান্ড ইনস্ট্রুমেন্ট লাগবে, তাই না? আগে ইউজ করতাম আমরা তোমার যেটা কম্প্রেসারের সিস্টেমের হ্যান্ডপিস, সেই হ্যান্ডপিস আছে। অয়েল বের হয় এগুলো হ্যান্ডপিস আছে, অয়েল ছাড়া আছে, অয়েল ফ্রি হ্যান্ডপিস আছে। তারপরে মাইক্রোমোটর হ্যান্ডপিস আছে, হাই স্পিড, স্লো স্পিড, এগুলোর মধ্যেও আমাদের আছে। কি কি আমরা ইউজ করি? আমাদের দেখো, মাইক্রোমোটর কেন বলে এটাকে? এটার ভিতরে একটা ছোট্ট মোটর থাকে। মাইক্রো মানে ছোট, মোটর মানে যে মোটরটা দিয়ে ঘোরে, তাই না? এটাকে বলা হয় মাইক্রোমোটর। এটা দিয়ে ইউজ করি স্পেশালি ডিজাইন কিছু ল্যাচ টাইপ অফ হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যেগুলো হলো তোমার আহ আমাদের লেন্টুলো স্পাইরাল, তারপরে হচ্ছে গেটস গ্লিডেন বার, তারপরে হচ্ছে বিভিন্ন রকম বার ইউজ করি আমরা, টিসি বারও ইউজ করি, তারপরে পলিশিং বার ইউজ করি। এই মানে তোমার কত ধরনের আছে মাইক্রোমোটর আছে, আবার একটা কন্ট্রায়াঙ্গেল আছে, আর একটা সোজা আছে, স্ট্রেইট আছে। এই দুইটা আছে আমাদের 5000 রেভলিউশন পার মিনিট, এইটার নিচে 6000-এর নিচে যেগুলা ইউজ করা হয় সেটাকে বলা হয় মাইক্রোমোটর। বুঝতে পারছো? এটা হচ্ছে এয়ার টারবাইন না। এয়ার টারবাইন কোনগুলা? বাতাস দিয়ে যেগুলো চলে, তাই না? বাতাসটাকে টারবাইন আকারে ঘুরায়, প্রেসার ক্রিয়েট করে
যেটা হচ্ছে তোমার 80,000 থেকে শুরু করে 1 লাখ অ্যান্ড মোর দ্যান 1 লাখ, সেটাকে লো বলতেছি, মিডিয়াম বলতেছি, হাই স্পিড বলতেছি, আলট্রা হাই স্পিডও আছে কিছু কিছু। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার গেল বড় বড় ইনস্ট্রুমেন্টের কথা। আর কি বলবো আমি তোমাদেরকে, দেখো এখন হিস্ট্রি তো আমি সব জায়গায় বলতে চাই একটু একটু করে। হিস্ট্রিতে দেখো কি আসছে, 1875-এ এই ম্যানুফ্যাকচার হয়েছে এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট গুলা। কারা কারা করছে তাদের নাম ধাম সব দেয়া আছে। বারবেট ব্রচ প্রথম আবিষ্কার হয়েছে কেন? পাত তোলা খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল তখনকার যুগে। পাত তোলার জন্য ওরা স্টিল ওয়্যার ইউজ করতো। এই মডার্ন আজকালকার যে বারবেট ব্রচ, বার্ব যেগুলাতে লাগানো থাকে, বার্ব মানে কি কাটা কাটা, তাই না? এই কাটাগুলা দিয়ে আমরা কি করি, ইনস্ট্রুমেন্টটা থাকে হইলো, বার্ব গুলা লাগানো থাকে কিন্তু 10 মিলিমিটার মাত্র। ভালো করে মনে রাখিও, এই জিনিসগুলা কেউ বলে না। 10 মিলিমিটার থাকে, এবং স্ট্রেট পোর্শন অফ দা পাল্প, স্ট্রেট পোর্শন অফ দা রুট ক্যানেল এটা ঢুকবে। হ্যাঁ, সেটা ঢুকবে, ঢুকে এটার ইউজ কিভাবে হবে, 360 ডিগ্রি। এখন আমি তোমাদেরকে একে দেখাইতে পারি, 360 ডিগ্রি এখন আঁকতে হবে আমার। এটা কি, একটা 90, একটা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ভালো করে মনে রাখো, 360, 90 কত হয়, 180 হইলো। আর 180 কত হয়, 360 হয় না? তার মানে এই রকম করে ঘুরাইতে হবে। বুঝতে পারছো? এরকম করে যদি ঘুরাও, তাহলে হচ্ছে একটা বারবেট ব্রচে তোমার একবারে আটকায় আসবে পাল্পটা। কতটুকু পোর্শন, স্ট্রেট ক্যানেল হইলে ঢুকায় দিবা, মোটামুটি যত দূর যায় তত দূর। আর এই 10 মিলিমিটার পর্যন্তই হচ্ছে বাল্ব গুলা লাগানো থাকে। এইখানে আস্তে করে ফুল টার্ন অ্যান্ড টার্ন করবা, পুল করবা। তার মানে কি, 360 ডিগ্রিতে টার্ন করবা, করে পুল করবা। এটাতে যদি একবারে আসলো তো আসলো, না আসলে ম্যাডাম বাকি জায়গাটা কি করব? যেই কার্ভ আলা কার্ভ, কার্ভেচার, সেই কার্ভেচারে কি করব? সেই কার্ভেচারে তো এই জিনিস যাওয়া যাবে না বাবা। এটাতে বার বাসে এটাতে আটকায় যাবে ক্যানেলের ভিতরে। তাহলে ওইটা ওইটা যাওয়ার জন্য অন্য টেকনিক আছে। আমি যখন তোমাদেরকে পাল্প টিস্যু রিমুভাল পড়াবো, তখন ওই কথাগুলো বলবো। ঠিক আছে? এটা বারবেট ব্রচ আসলো এই জন্য বললাম। দেখো, 1932-তে জিভি স্কিলেন স্টাবলিশ করছে নিড ফর ক্যানেল ক্লিনিং টু প্রিভেন্ট ফেইলিয়ার অফ রুট ক্যানেল ট্রিটমেন্ট। তারপরে এরা 1955-এ ইঙ্গেল আসছে। আমরা যেই বই পড়ছি, আমরা যেই বই পড়ে হলো এমএস করছি, 1961-এ আসছে আরো স্ট্যান্ডার্ড কোডেড ইনস্ট্রুমেন্ট আসছে, স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্ট, কার্বন স্টিল, এগুলো সব আসছে। 1965-এ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ এন্ডোডন্টিক্স অ্যাডপ্ট করছে এই নামগুলা, আইএসও নাম, আইএসও ইয়া দিয়ে দিছে। 1976-এর জুনে দেখো আসছে, এটা কি প্রি রিকুইজিট থাকবে, ফিজিক্যাল প্রপার্টিজ কেমন থাকবে, তারপর এগুলা প্রসিডিউর কি হবে, কেমন করে স্যাম্পলিং করব, রুট ক্যানেলের ফাইল আর রিমার প্রিপারেশন আসছে, স্যাম্পল টেস্ট আসছে। হ্যাঁ, এখন দেখো এই ছবিটা ভালো করে। এই ছবি অনেকেই বুঝে না, পাশ করে বের হয়ে যায়, বলে D1 কি ম্যাডাম, D2 কি, এসব কি বলেন, এগুলো তো বুঝতে পারি না। ইনস্ট্রুমেন্ট আমাদের কত সাইজের আছে? ইনস্ট্রুমেন্ট ভালো করে মনে রাখো, 21-এর আছে, 25-এর আছে, 30-এর আছে, তাই না? আজকাল কিন্তু বাচ্চাদের জন্য 13, 12, 14, 15 থেকে শুরু করে অনেক রকম সাইজের ইনস্ট্রুমেন্ট আসতেছে। কারণ বাচ্চাদের তো এত বড় বড় ইনস্ট্রুমেন্ট ঢুকানো যায় না, হাই করতে পারে না। তাহলে এখন আমাদের এই ইনস্ট্রুমেন্টটা সম্পর্কে একটু জানতে হবে। এটা হচ্ছে D1 হলো টিপ, তাই না? এই দেখো টিপের ডায়ামিটার, এটা জানতে হবে। আর D2, D1 আর D2 এতটুকু পর্যন্ত থাকে স্পাইরাল ফ্লুট গুলা। ফ্লুট মানে কি তাহলে? ফ্লুট মানে হইলো যে জিনিসটা লাগানো থাকে, আটকানো থাকে, সেটাকে বলা হয় স্পাইরাল ফ্লুট। আমি এগুলো উঠাই দিই। স্পাইরাল ফ্লুট কোনগুলা তাহলে? যে জিনিসগুলা আটকায় থাকে। এই যে ডিজাইন করা হয় ওয়্যারের, এই ডিজাইনটাকে বলা হয় স্পাইরাল ফ্লুট। এই ফ্লুটের হচ্ছে D1 বলা হয় টিপটাকে, আর D2 হইলো এই যে এই মাথাটা পর্যন্ত। বুঝছো? এটা একটা 25 সাইজের ইনস্ট্রুমেন্ট। 25 সাইজ মানে লেন্থের ইনস্ট্রুমেন্ট। এই যে মাথাটা বাদ দিয়ে পুরা এই ওয়্যারটুকু থাকে এত দূর পর্যন্ত, 25 মিলিমিটার।
তাহলে 25 মিলিমিটার ইনস্ট্রুমেন্টের কাজ হবে কতটুকু? কাজ করবে অনলি 16 মিলিমিটার। D1 থেকে D2 হইলো 16 মিলিমিটার। এগুলো আস্তে আস্তে একটু 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 করে করে ডায়ামিটার বাড়ানো হয়েছে। এগুলো কি? এগুলো সব হইলো স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্ট। আমার বইয়ের মধ্যে দেখো, ভালো করে দেখো বাবা, উপরে সব লেখা আছে। D1 কি, D2 কি, ইন অল ইনস্ট্রুমেন্টস D1 D2 হইলো কত, 16 থেকে 0.32 মিলিমিটার করে করে আস্তে আস্তে বাড়ছে। এই জায়গাটা এসে তাহলে কত হয়েছে, 16, D16 যেটা, সেটা হলো 0.32। হ্যাঁ, এইভাবে বলে বলে দেওয়া আছে সব। ইম্পর্টেন্স কি, ডিস্টেন্সটা 16 মিলিমিটার, আর এটার ইম্পর্টেন্স সো দ্যাট ওয়ার্কিং পোর্শন অফ অল ইনস্ট্রুমেন্টস ক্যান বি সেম। কেন বলতেছে ম্যাডাম 16 মিলিমিটার? একটাই কারণ, সব ইনস্ট্রুমেন্টের 25 হোক, 31 হোক, আর যতই বড় লম্বা লেন্থ হোক, 21 হোক, সবগুলার কাটিং হইলো লেন্থ কত থাকবে তাহলে? D1 আর D2 16 মিলিমিটার। বুঝতে পারছো? শুধু এক্সেপশনাল হইলো বারবেট ব্রচ, ওই জন্য আগে ওটাকে বলে দিছি। ওটা হলো 10 মিলিমিটার থাকে। ওটা সব জায়গায় যাবে না। ওটা হচ্ছে অনলি তোমার স্ট্রেট পোর্শন অফ দ্য ক্যানেলে পর্যন্ত যাইতে পারবা। এই বাঁকা পোর্শনে কখনোই পুশ করবা না। যারা করে তারা ভুল করে। কেমন? তাদের হচ্ছে খুব দুর্গতি হয়, বার বাটকায় যায়, পরে ক্যানেলের লেন্থ বাড়ে না, বলে ম্যাডাম কি হইলো, এত দূর গেলাম 21 মিলিমিটার ঠিক মতো, এখন আমার 19 হইলো কেন? বা এক্সরে করে দেখা যাবে যে ওর ইনস্ট্রুমেন্ট ব্রেকডাউন হয়ে আছে। কালার কোডেড ইনস্ট্রুমেন্ট আমি এখন বলবো তোমাদেরকে। কালার গুলা চেঞ্জ করা হয়েছে কি কি ভাবে: 6, 8, 10, 15, 20, 25, 30, 35, 40, এভাবে 45, 50, 55, তারপরে 60-এর পরে কি করা হয়েছে, 10 10 10 10 করে বানানো হয়েছে। সবাই জানো তোমরা এগুলা। হ্যাঁ, এবং কালার কোডিং কেন চেঞ্জ করা হয়েছে? নাম্বার গুলা দেখার জন্য। তারপরে আর কি চেঞ্জ করা হয়েছে? ট্যাপার চেঞ্জ করা হয়েছে। এই ইনস্ট্রুমেন্ট গুলা, স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্টস, 0.02 করে ট্যাপার করা। ট্যাপার মানে কি? উপরে মোটা, নিচে চিকন। বুঝতে পারছো? ফানেল শেপ। কেন করা হয়েছে? কারণ রুট ক্যানেল গুলা হলো করোনালি মোটা, ওয়াইড, আর নিচের দিকে কেমন কেমন চিকন, তাই না? সেই জন্য দ্যাট ইজ ওয়াই এই ইনস্ট্রুমেন্ট গুলা বানানো হয়েছে, ডিজাইন করা হয়েছে ট্যাপার করে। এই স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্টের ট্যাপার হলো 0.02 মিলিমিটার অফ দ্য কাটিং ফ্লুটস। এই যে D1 থেকে D2 আস্তে আস্তে এইভাবে আসবে। দ্য লেন্থ অফ দ্য ইনস্ট্রুমেন্ট নর্মালি অ্যাভেলেবল বলে দিছে দেখো, 21, 25, 31। কারণ অনেক লম্বা একটা লোক আসছে, সেদিন আমি করছি, তার ক্যানাইনের লেন্থ হলো 29 মিলিমিটার। কি করব? উপায় তো নেই, 31 মিলিমিটার না হলে আমি কিভাবে কাজ করব তার? বুঝতে পারছো? এই জন্য আমাদের সব রকম ইনস্ট্রুমেন্ট সাইজ লাগবে। প্রথমেই কি বললাম তোমাদেরকে? স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্টের কাহিনী বললাম। এগুলা সব হ্যান্ড অপারেটেড, কে টাইপের রিমার, ব্রচ ফাইল, হেড স্ট্রুম ফাইল অ্যান্ড সো অন, সব আছে। এইগুলাকে পরে চেঞ্জ করা হয়েছে স্টেনলেস স্টিল থেকে। কেন? প্রত্যেকটা স্টুডেন্টের উচিত নিজে নিজে কিছু কিনে রাখা। সেটা কি কিনবে সে? স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্টস এর সাথে নিটি ফাইল থাকবে, তার একটা সেট। একটা সেট 10, 15, 20, 25 পর্যন্ত মিনিমাম থাকবে। নিটি ফাইল যদি না থাকে, তাহলে হ্যান্ড ইনস্ট্রুমেন্ট দিয়ে সে যখন কাজ করবে, তখন এই স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্ট কার্ভ ক্যানেলে কিছুতেই প্রিপেয়ার করতে পারবে না। অসম্ভব। যদি করতে যাও তাহলে ব্রেকডাউন হবে। তাহলে তোমার ক্যানেল স্ট্রেট হয়ে যাবে। বাঁকা ক্যানেলটাকে আমরা কি করব? বাঁকাই বানাবো, বাঁকাই প্রিপেয়ার করব। কার্ভ ক্যানেলকে কার্ভই প্রিপারেশন করব। কেন? উই মেনটেন দ্য অরিজিনাল ক্যানেল কার্ভেচার। দ্যাট ইজ ওয়াই, এটা আমাদের মোটো, এটা আমাদের প্রিন্সিপাল, এটা আমাদের পারপাস। এটাকে গন্ডগোল করা চলবে না, সোজা বানায় ফেলা যাবে না। তুমি স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্ট যদি কার্ভ ক্যানেল ঢুকায় দাও, তো সোজা হয়ে যাবে, এদিক ওইদিক চলে যাবে, বাঁকা হবে, লেজ হবে, পারফোরেশন হবে, এগুলা পরে ঝামেলা হবে। স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্ট আমরা 10 নাম্বারটা ইউজ করি খুব বেশি এখন, 6, 8, 10। ঠিক আছে? আর বাকিগুলা বাদ, ইউজই করি না। কেন? এই ভয়ের চোটে। যতই বড় হয়েছি, যতই দেখছি যে অনেক রকম দুর্ঘটনা হয়, এই দুর্ঘটনা এড়ানোর জন্য আমি আর রিমার তো ইউজই করি না। কেন? আমার এক ছাত্র বলছে অনলাইনে একদিন, বলতেছে ম্যাডাম আপার 6 আমি 30 পর্যন্ত রিমিং করছি, তারপরে পেশেন্টের ব্যথা যাচ্ছে না কেন ম্যাডাম?
আমি খুব অবাক হয়ে গেছি, তুমি রিমিং করছো মানে রিমার ইউজ করছো বাবা? বলে হ্যাঁ ম্যাডাম, হোয়াইট করছি। মানে কি, মিজিওবাক্কাল ক্যানেলেও গেছে রিমার, ডিস্টোবাক্কাল ক্যানেলেও গেছে রিমার, প্যালাটাল ক্যানেলেও রিমার গেছে। MB2 কথা ও বলে নাই, হ্যাঁ। আমি তখনই বললাম, তুমি এক কাজ করো, তোমার এক্সরেটা আমাকে পাঠায় দাও, ওয়ার্কিং লেন্থ যেটা নিছো সেই রেডিওগ্রাফটা আমাকে পাঠাও। সে আমাকে মানে বোকা বানায়, সে আমাকে অদ্ভুত ভাবে অবাক করে বলল, ম্যাডাম এক্সরে তো নেওয়া হয়নি। এখনো এই যুগে তোমরা এই কথা বলবা? একটা প্রি অপারেটিভ রেডিওগ্রাফ থাকবে তোমাদের কাছে, একটা পার অপারেটিভ রেডিওগ্রাফ থাকবে। একটা রুট ক্যানেল করার সময় অ্যাঙ্গুলেশন দেখার জন্য একটু আগে স্লোপ টেকনিক বললাম আমি তোমাদেরকে, কয়টা নিতে হবে তাহলে? 2-3টা নিতে হবে। আমার স্যার যদি 4টা নিয়ে থাকে, তোমাদেরকে অন্তত পক্ষে তো 2টা নিয়ে শুরু করা উচিত। একটা ইনিশিয়াল রেডিওগ্রাফ আর একটা ওয়ার্কিং লেন্থ মেজারমেন্ট, তাই না? এখন এটা না থাকলে তো হবেই না। আরেকটা কি থাকতে হবে? আরেকটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যাপেক্স লোকেটর। এগুলো ভবিষ্যতে আমি আস্তে আস্তে বলবো, তোমাদেরকে প্রেজেন্টেশন দিয়ে দিয়ে দেখাবো কেন দরকার। ঠিক আছে? হ্যান্ড অপারেটেড ইনস্ট্রুমেন্টের মধ্যে কে টাইপ রিমার আছে, কে টাইপ ফাইল আছে, ব্রচ আছে, হেড স্ট্রোম টাইপ ফাইল আছে, অ্যান্ড সো অন। আর রিমার গুলার কথা ভুলে যাও, বুঝছো? ওই যে ট্রায়াঙ্গুলার মাথার মধ্যে থাকে, ট্রায়াঙ্গুলার ক্রস সেকশনে থাকে, আর স্পাইরাল ফ্লুট গুলা স্পাইরালি থাকে। এগুলার কথা মাথা থেকে আউট করো। 10 নাম্বার 15 নাম্বার পর্যন্ত রাখতে পারো স্ট্রেট ক্যানেলের। বাকিগুলার কথা, ওই যে কটন প্যাঁচাই না, সেই কটনটাও হইতে হবে স্টেরাইল। কটন প্যাঁচানোর দিনও শেষ। কেন? কালার কোডেড আমাদের পেপার পয়েন্ট আসছে। আমাদের তো স্টেরাইল জিনিস লাগবে। ক্যানেলের ভিতরে তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ঢুকাচ্ছ, ক্যানেলের ভিতরে তুমি অ্যান্টিবায়োটিক দিচ্ছ, দিয়ে টিয়ে ফাইনালি কি করলা? ক্যানেল ড্রাই করলা কি দিয়ে? হাত দিয়ে পেঁচায় পেঁচায় কটন দিয়ে, আনস্টেরাইল কটন দিয়ে ক্যানেলটা ড্রাই করলা, হইলো কিছু? পুরা একদম তোমার গন্ডগোল হয়ে গেল না? সেই জন্য ওইসব জিনিস বাদ দাও। এখন আসছে ইঞ্জিন ড্রিভেন ইনস্ট্রুমেন্ট। কি কি টাইপ আছে দেখো। স্লো স্পিড টাইপ আছে, রোটারি যেগুলা একটু আগে বললাম, গেটস লিডেন, পেসো, ইঞ্জিন রিমার, ফাইল, রেসিপ্রোকেটিং ফাইল রিমার, এগুলো সব আছে। আর আলট্রাসোনিক আর সোনিকের মধ্যে কি আছে? এগুলো ডাইভার্স আছে ডিজাইনে, বিভিন্ন রকম ভাবে। সাম রেজেম্বল বারবেট ব্রচ, সাম রেজেম্বল ফাইলস, অ্যান্ড সাম আদার্স আর ডায়মন্ড কোটেড ওয়্যার্স, all insert into a dedicated vibratory handpiece that energizes the instrument. এগুলার কথাও বাদ দাও, আমাদের এত জিনিসপত্র দরকার নাই। আমরা একটা হ্যান্ড ইনস্ট্রুমেন্ট ইউজ করব। আচ্ছা, 10 নাম্বার কে ফাইল, হ্যাঁ, 6 নাম্বার, 8 নাম্বার, আর কে ফাইল গুলো সব ইউজ করব। কে ফ্লেক্সো ফাইল, কে ফাইল সব ইউজ করব। ভালো করে মনে রাখো, স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্টের কে ফাইল ইউজ করব। রিমার দরকার নাই। ম্যাডাম বলছে, আমি বলছি, বলবা, যেই বলবে আমার কথা বলবা, এক্সাম্পল দিবা, শরীফা ম্যাডাম বলছে রিমার ইউজ করারই দরকার নেই। বাচ্চাদেরও ইউজ করবা না। কেন বলো তো এই কথাটা বলতে চাচ্ছি বারবার? কারণ হলো রিমার অ্যাগ্রেসিভলি কাটে। কখন কাটে? ওয়েন ইনসার্টিং ইনটু দ্য রুট ক্যানেল। যখনই রুট ক্যানেলের মধ্যে ঢুকাবা, ঢুকাইতে ও কেটে ফেলে। বুঝতে পারছো? ডেন্টিন কেটে শেষ করে ফেলবে। তো এই দরকারটা কি আমাদের? আজকাল আমরা বায়োলজিক্যাল এন্ডোডন্টিক্স পড়াচ্ছি, আমরা যত পারতেছি টুথ স্ট্রাকচারকে আমরা কি করব? প্রিজার্ভ করব। তাহলে আমাদের এরিমার ইউজ করার দরকার আছে? আর যেখানে সেখানে যাচ্ছে, তোমার লেজিং করবে, জিপিং করবে, তোমার পারফোরেশন করবে, সেই ইনস্ট্রুমেন্টটা কেন আমরা ডিসঅ্যাডভান্টেজ জানার পরেও ইউজ করব? বাদ। আর আগের আগের কালের ডাক্তাররা এই যে কটন পেঁচাইতো, এখন আমরা স্মার্ট ডাক্তার, আমরা কি ইউজ করব? পেপার পয়েন্ট, কালার কোডেড পেপার পয়েন্ট। এখন ইউজ করব আমরা নিকেল টাইটানিয়াম। বুঝছো? কেন নিকেল টাইটানিয়াম দরকার? কারণ হচ্ছে এটা মোর ফ্লেক্সিবল, এটা বায়ো কম্প্যাটেবল। মুখস্থ করো ভালো করে, আন্ডার গ্র্যাড তোমরা পরীক্ষার সময় এই ডিফারেন্সটা আসে। স্যাররা জিজ্ঞেস করে কোনগুলা নিকেল টাইটানিয়াম ফাইল, কোনগুলা স্টেনলেস স্টিল, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দিস। এই পরীক্ষার সময় শর্ট নোট আসে 10, 2 মার্কের, 3 মার্কের, আর ভাইভাতেও জিজ্ঞেস করে। তাহলে তুমি কি বলবা? নাম্বার 1, নিকেল টাইটানিয়াম ফাইল ইজ বায়োকম্প্যাটেবল। বায়োকম্প্যাটেবল মানে আমাদের বডির সাথে কোনো রিয়াকশন করে না। 2 নাম্বার কি বলবা? এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, হাইপার ফ্লেক্সিবিলিটি। তার মানে এটা কার্ভ ক্যানেলের জন্য বেস্ট ওয়ান ইনস্ট্রুমেন্ট। নাম্বার 3 কি? এটা টিপ হইলো কি করে?
নন কাটিং টিপ, এই টিপ যেখানে সেখানে গিয়ে লাগলেও তোমার লেজিং হবে না, জিপিং হবে না, আর একটা কি হবে না, পারফোরেশন হবে না। সো এই কমপ্লিকেশন গুলাকে আমাদেরকে প্রিভেন্ট করার জন্য নিকেল টাইটানিয়াম ইউজ করতে হবে। নাম্বার 4 কি বাবা? নাম্বার 4 হচ্ছে ইট মেনটেন্স দ্য অরিজিনাল ক্যানেল কার্ভেচার। ক্যানেল যদি এরকম এরকম বাঁকা থাকে, তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ না, না? আমি তো একটু দেখাচ্ছি হাত দিয়ে দিয়ে। যদি অরিজিনাল ক্যানেল কার্ভেচারটা, আচ্ছা, এটা নিয়ে একটু, এটা এটা একটু আনতে হবে, যেহেতু ওদের ওখানে আমি দেখাইতে পারতেছি না। এই যে এটা কাজ করবো, চার্জ নাই হয়ে গেল নাকি? তাহলে তো কাজ করে। হুম, ও করে করে। এটা হচ্ছে আমি জানাতে চাচ্ছি তোমাদেরকে, একটা ক্যানেল, হ্যাঁ, এরকম এরকম তো স্ট্রেট এতটুকু পোর্শন, বাকি পোর্শনটা তো অবশ্যই এইভাবে আছে, বুঝছো? সবগুলা ক্যানেলই অলমোস্ট মিজিয়ালি অর ডিস্টালি কার্ভ এই এপিক্যাল 130 গিয়ে। এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, নর্মাল রেডিওগ্রাফে দেখাই যায় না। সেই জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে রেডিওগ্রাফ নিয়ে নিয়ে দেখতে হয়। সেই জন্য কি করতে হবে আমাদেরকে এখন, এই জায়গাটুকুর জন্য, এ দেখো এই জায়গাটুকুর জন্য তোমাকে কি করতে হবে, এই যে নিকেল টাইটানিয়াম ফাইল ইউজ করতে হবে। এইখানে দাও ডেন্টিনও কম, এটার মধ্যে ডেন্টিন এত কম, আর এই জায়গাটাতে ডেন্টিন বেশি, আর এটা কি ফানেল শেপড। তাহলে এইটুক জায়গার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, নিকেল টাইটানিয়াম। এটা তো অরিজিনাল ক্যানেল কার্ভেচার এইরকমই থাকবে। আর যদি তুমি মনে করো যে ম্যাডাম আমি তো, আমার কাছে নাই, আমি কি করব তাহলে, আমাকে তাহলে ইউজ করতে হবে কি, নিকেল টাইটানিয়াম যদি না থাকে, তাহলে তোমার এই যে অরিজিনাল ক্যানেল কার্ভেচারটা, এই দেখো এরকম হয়ে যাবে, এরকম আছে কিন্তু এইটুক পর্যন্ত তোমার প্রিপারেশন হবে। তুমি বলবা যে ম্যাডাম এটা তো হইলো না, আমার ছিল আগে 21 মিলিমিটার লেন্থ, পরে কেন 19 মিলিমিটার হয়ে গেল? দিজ আর দ্য রিজন। বুঝতে পারছো? এই ইনস্ট্রুমেন্ট গন্ডগোল হয়ে যাওয়ার কারণে। ইনস্ট্রুমেন্ট খুবই ইম্পর্টেন্ট বাবা, ইনস্ট্রুমেন্ট আগে সাজায় নিবা, ট্রে সাজায় নিবা। একটা অপারেশন করার আগে ডাক্তাররা যেভাবে, সার্জনরা হলো ট্রে সাজায় নেয়, তোমাদেরকে এরকম করে ট্রে সাজায় নিতে হবে। কেমন, আমি এটা এমএস করার সময় আমি শিখছি, আমাকেও স্যার শিখাইছে। একদম ট্রে সুন্দর করে সাজায় নিবা। হ্যান্ড ইনস্ট্রুমেন্ট কোন দিকে থাকবে, কোন দিকে তোমার স্টেনলেস স্টিল, কোন দিকে তোমার পেপার পয়েন্ট, কোন দিকে তোমার মেটেরিয়াল গুলা থাকবে, কোন দিকে ব্লিচিং এজেন্ট থাকবে, হাবিজাবি যত যা আছে সব সুন্দর করে ট্রে সাজাবা। আমি ট্রে সাজাইতে পারি না, এই জন্য একদিন আমাকে স্যার আমার মাথার মধ্যে বাড়ি দিছে, বাড়ি খাইছে অনেক জোরে। আল্লাহ আমার স্যারের ভালো করুক। কেন বাড়ি খাইছে জন্য শিখছি ভালো করে। শোনো, নিকেল টাইটানিয়াম তাহলে আমাদেরকে ইউজ করতে হবে। আর স্টেনলেস স্টিলের তাহলে খারাপ জিনিস কি, স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্ট এই ক্যানেল কার্ভেচারটাকে মেনটেন করতে পারবে না, অরিজিনাল। ঠিক আছে। 2 নাম্বার, এর এর মাথার টিপটা, তার টিপটাও কাটে। টিপটাও কাটার জন্য এই এই জিনিসটা এখানে একবার আসবে, একবার এখানে আসবে, একবার এখানে আসবে। কি হইলো, দেখো এখানে এসে লেজ হয়ে গেল, লেজ ফর্মেশন হইলো। আর যদি এই এপিক্যাল এরিয়াতে ও একবার এসে এখানে লাগে, একবার এখানে লাগে, একবার এখানে লাগে, জিপ হয়ে গেল না? তোমার প্যান্টের জিপার দেখো, পুরা জিপিং হয়ে গেল। বুঝছো বাবা? অথবা যে জামা কাপড় পরে আছি আমরা, জিপার, সেই জিপারের মতো হয়ে গেল, এখানে একবার আসবে, এখানে একবার আসবে, এখানে একবার আসবে, উপরে একবার যাবে, নিচে একবার যাবে। তাহলে এইরকম করে যদি ও জিগজ্যাগ আসে, তাহলে তুমি ক্যানেল কার্ভেচার কিভাবে পাবা মেনটেন করতে? শর্ট হয়ে যাবে। আবার অরিজিনাল ক্যানেলের কি করবে, ট্রান্সপোর্টেশন করে ফেলবে। এইখানে আছে তোমার এপিক্যাল ফোরামেন, এই দিকে আছে, হ্যাঁ, তোমাকে ও বানায় দিচ্ছে এখানে আরেকটা জায়গায়। দিস ইজ কল ট্রান্সপোর্টেশন। এই যে স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্ট ইউজ করার এগুলা বিফল, এগুলা হচ্ছে সাইড এফেক্ট। এই জিনিসগুলো ভালো করে মনে রাখো। আরেকটা কি সাইড এফেক্ট, স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্টের ফ্লেক্সিবিলিটি নাই, রিজিড। তাহলে ও কখনোই কার্ভ ক্যানেল ইউজ করা যাবে না। আরেকটা কি,
স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্ট উইদাউট, আরে সরি, এই যে কি হবে, এই রকম ভাবে নটিং হবে। নটিং দেখাইতে পারলাম? নটিংটা হইল না, ভালো ছবি আঁকতে পারি না আমি, বুঝছো, এই জন্য আমার ছাত্রদেরকে লাগাই দিতাম ছবি আঁকতে। নটিং মানে কি বলতো, এই যে নটিং মানে গিট্টু, তাই না? এইটা হলো যখন দেখবা একটা স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্টের মাথার মধ্যে এরকম হয়েছে, তাহলে ডিসকার্ড ইট অ্যাট ওয়ান্স। আরেকটা কি হইতে পারে, আরেকটা হলো এরকম এরকম থাকে না, রিমার গুলা ফাইল গুলা এরকম থাকে না, সেটা কি হয়েছে হঠাৎ করে এইরকম হয়ে গেছে, মানে কি স্ট্রেটেনিং হয়ে গেছে, এই জায়গাটা স্ট্রেট হয়ে গেছে। যদি স্পাইরাল ফ্লুটের ডিজাইন এরকম না থাকে, এই যে এরকম না থাকে, স্ট্রেইট হয়ে যায়, তাহলে ডিসকার্ডেড। বুঝতে পারছো তো? একটা তাহলে কি হইলো, নটিং হইলো, আর একটা কি হইলো, স্ট্রেটেনিং হইলো। আর একটা কি হইতে পারে, আর একটা দেখানোর জন্য কি কালার দরকার, শাইনি অ্যাপিয়ারেন্স হবে। শাইনিটা দেখাই কালো দিয়ে, বুঝছো? শাইনি অ্যাপিয়ারেন্স মানে কি, এই যে এরকম 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 থাকলো না, এটার মধ্যে শাইনি অ্যাপিয়ারেন্স মানে হলো এই দেখো এরকম চকচক করতেছে, দেখে মনে হচ্ছে আয় হায়, এটা আবার কি, এরকম হইলো কেন, চক চক করে, সাথে সাথে ওই ইনস্ট্রুমেন্টটা ফেলে দিতে হবে। তাহলে একটা হইলো স্ট্রেটেনিং, একটা হইলো নটিং, আর একটা হচ্ছে শাইনি অ্যাপিয়ারেন্স। এইটা দেখার সাথে সাথে তুমি এই ইনস্ট্রুমেন্টটাকে ডিসকার্ড করো, ময়লার বালতিতে ফেলে দাও। কারো আশায় বসে থাকবে না তোমার ইউজ করবে আবার নিয়ে যায়, অথবা বিক্রি করে দিবে কোনো চেম্বারে বা কোনো, সরি চেম্বার তো না, কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিবে। এইসব ছেলেরাও করে। তারপরে হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট অকাজ করবে, তা কি করে, ওই যে টিপ গুলো আছে না, সাকশন টিপ, এই সাকশন টিপ সম্পর্কে খুবই কেয়ারফুল থাকবা। এই সাকশন টিপটা ওরা, মাথাটা তুমি ফেলায় দাও, আর ও হচ্ছে ময়লার বালতি থেকে নিয়ে গিয়ে গিয়ে আবার ওয়াশ করে, বাসায় ওয়াশ করে করে এটা বিক্রি করে দেয়, বুঝছো বাবা? যারা নতুন তোমরা চেম্বার দিবা, যারা চিন্তা ভাবনা করতেছো, এগুলো খুব ভালো করে মনে রাখবা। আর এগুলাকে অবশ্যই বারবার ওয়াশ করতে হয়। যদি কোনো অ্যাবসেস থাকে, যদি কোনো ব্লাডের কাজ করো, তাহলে এগুলা সব সময়, আমার ফ্রেন্ড শিখাইছে, আমেরিকায় থাকে, ওষা নামে ওদের হচ্ছে আমেরিকাতে একটা কোম্পানি আছে যেটা স্টেরিলাইজেশন মেনটেন করে, সব কিছু দেখে, সে কালচার করে, ব্যাকটেরিয়া কোথায় আছে না আছে, সব লাইন গুলা পর্যন্ত চেক করে। এই লাইনের মধ্যে এসে ওরা দেখে, ওই যে আমাদের বোতলটা থাকে না, আমরা যে বোতলের মধ্যে অ্যাম্বার কালার বোতলের মধ্যে আমাদের সাকশনের সব জিনিসপত্র যায়, পাস, তারপরে হচ্ছে তোমার রক্ত টক্ত চলে যায়, এগুলা সব কি হয়, এই লাইনটা দিয়ে নষ্ট হয়ে যায়। এই লাইনটা দিয়ে পুরা হইলো কোন দিক দিয়ে আসে, অপোজিট ডিরেকশনে আসে, এসে ব্যাকটেরিয়া গজায় এগুলাতে। আর বলো রুম, আমার এটার চেম্বারটা গন্ধ করতেছে কেন, গন্ধ করতেছে কেন, এই কারণে গন্ধ করতেছে, ব্যাকটেরিয়া গ্রো করছে। সেই জন্য এখানে কি করবা, একটা পেশেন্ট যাওয়ার সাথে সাথে, এগুলো এক্সট্রা কথা বলে দিচ্ছি তোমাদেরকে আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে একটা মগের মধ্যে পানি নিবা, নর্মাল পানি, এটার মধ্যে লাইজল আছে না, মেঝে পরিষ্কার করি আমরা, সেই লাইজল ঢালবা। লাইজল ঢেলে এই সাকশন টিপটা এখানে ঢুকাবা, ঢুকালে পুরা লাইন ক্লিয়ার, এই লাইনটা সব ক্লিয়ার হয়ে গেল। পানির বোতলটা থেকে পানি ফেলে দিবা, হ্যাঁ, রক্ত পাস সব ফেলে দিবা, আর এটা দিয়ে, লাইজল দিয়ে পুরা ক্লিনিক, তোমার চেম্বার কি সুন্দর গন্ধ করবে। আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া নাই হয়ে যাবে। একটা টিপ দিলাম তোমাদেরকে, টিপস এন্ড ট্রিক্স শিখায় না সবাই, এগুলা বলবে না, পয়সা নিয়ে নিয়ে সবাই শিখায়। আল্লাহ রহমতে আমার পয়সার দরকার নেই, বুঝতে পারছো? এমনি শিখাই দিচ্ছি তোমাদেরকে, যেন মানুষ তোমাদের কাছ থেকে ভালো সার্ভিস পায়। গেল এটা। এখন নিকেল টাইটানিয়ামের সাথে স্টেনলেস স্টিলের ডিফারেন্স সবাই এখন তোমরা খুব সুন্দর করে করতে পারবা। আদার হ্যান্ড অপারেটেড ইনস্ট্রুমেন্টস কি কি আছে বলো তো? অনেক কিছু আছে, সেগুলা সাইজ টাইজ সব দেয়া আছে, দেখো এখানে 6 থেকে শুরু করে ডায়ামিটার বলা আছে, কালার কোডিং দেওয়া আছে, সবাই এখানে পড়ে নিবা। এগুলো তো পড়াইতে গেলে আমার বললাম তো রাত শেষ হয়ে যাবে। বেসিক ইনস্ট্রুমেন্টস ইউজড ইন এন্ডোডন্টিক্স, সেগুলো দেখো, মাউথ মিয়ার, এগুলো পড়ানোর আমার দরকার নাই তোমাদেরকে, এগুলো পড়ানোর দরকার নাই, এগুলো তোমরা পড়ে নিবা। একটা মেজারিং থাকে, এই যে দেখো, এগুলো তো সব আমাদের থাকে। এত বড় একটা ভোমা একটা স্কেল দিয়ে জীবনে মাপা যায় এখন? মাপা যায় না।
এখন কোথায় ইউজ করি আমরা? খুব ছোট্ট ছোট ফিঙ্গার হচ্ছে আঙ্গুলের মধ্যে আংটির মতো আমরা ইউজ করি, এটা এন্ডোস্কেল বলে। এইটা রাখবা তোমরা। আরেকটা এখানে দেখো ইম্পর্টেন্ট কথা বলা আছে, এ আছে তোমরা চেনো। এ হইলো এই যে ফগ ছাড়া আজকাল পাওয়া যায় মিরর, ফগ হয় না, পিছনের দাঁত দেখবা কিচ্ছু দেখতে পাই না। প্লাস্টিকের কিছু মিরর আছে, লাইট আলা মিরর আছে, এবং হচ্ছে বাতাস ওখানে গেলে অ্যান্টি ফগ আর কি, হ্যাঁ, ফগ হয় না ওখানে, তাহলে আরামসে দেখতে পাবা। ক্যানেল যদি দেখতে না পাও, অ্যাক্সেস ক্যাভিটি করতে যদি দেখতে না পাও, তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু নাই। বি নাম্বার দেখো এন্ডোডন্টিক লকিং টুইজার, এই লকিং টুইজারটা খুব দরকার, এই জায়গাটা লকিং। আন্দাজে এগুলো টুইজার দেয় অনেকেই, স্ট্রেট দেয়, ওইটা দিয়ে কোনো কাজ হয় না। সি নাম্বার দেখো ডিজি 16, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সিটা হচ্ছে এই মাথাটা দেখো চিকনা, একদম চিকন মাথা, এই মাথাটা এরকম, আর এই মাথাটা দেখো কেমন। আমি কালার টালার সরাই দিচ্ছি, আরো ভালো করে দেখো, ঠিক আছে? সিটা দেখো ভালো করে। এটা কেন দরকার? ডিজি 16 না হলে ক্যানেল অরিফিস লোকেট করা ডিফিকাল্ট। ডি নাম্বার হচ্ছে আরেকটা প্রোব আছে। তারপরে দেখো লং শ্যাঙ্ক এক্সক্যাভেটর দরকার, লং শ্যাঙ্ক। অনেকেরই পাল্প চেম্বার দেখবা যাইতেই আসো নাই, এগুলো টরোডন্টিজমে পাওয়া যায়। বিভিন্ন সময় হলো তোমার ক্যালসিফিকেশন থাকে, বিভিন্ন সময় আমরা যাইতেই পারি না নর্মাল হচ্ছে এক্সক্যাভেটর দিয়ে। দ্যাট ইজ ওয়াই উই নিড লং শ্যাঙ্ক এক্সক্যাভেটর। আর বাকিগুলো তোমরা চেনো ভালো ভালো করে, এগুলা তো আমার দেখানোর দরকার নেই। যেটা বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলো কথা বলে যাই। আরেকটা কি, এই যে আইসোলেশনের ক্ষেত্রে রাবার ড্যাম করি আজকাল, রাবার ড্যাম, রাবার ক্ল্যাম্প, আর একটা হচ্ছে এই যে ফুটা করি যেটা দিয়ে আমরা, ওটার নাম কি, একটা রাবার ড্যামের শীট। ঠিক আছে, আমি পড়ানোর পরে তোমাদেরকে এগুলা সুন্দর ভিডিও পাঠাবো, কারণ ছোট্ট করে ভিডিও পাঠাবো যেটা একবারে লাগাই দিতে পারবা। এটা হচ্ছে একটা ইয়াতে পাওয়া যায়, সেট পাওয়া যায় সুন্দর, সেই সেটের মধ্যে জ আঁকা থাকে, আপার জ লোয়ার জ দুইটাই আঁকা থাকে। আঁকা থাকবে যত নাম্বার দাঁত তত নাম্বার দাঁতের মধ্যে তুমি একটা মার্কার দিয়ে মার্ক করে নিবা। তারপরে কি করবা বাবা, ওইখানে হচ্ছে তুমি একটা ফুটা করে নিবা। ফুটাটা করবা কি দিয়ে? ফুটা করার ইনস্ট্রুমেন্ট আছে, তাই না? সেই ইনস্ট্রুমেন্ট গুলা দেখো এইদিকে ভালো করে, এই দেখো এই মোটাটা, এই জিনিসটা হচ্ছে ইয়া করার, পাঞ্চ করার, হোল হোল, পাঞ্চ মানে গর্ত করা, ফুটা করা। রাবার ড্যাম্পটাকে ফুটা করার জন্য এই জিনিসটা, এটার মধ্যে মার্কিং করা থাকে, একটা মোটা, একটা মিডিয়াম, একটা ছোট্ট। ছোটগুলো ছোট দাঁতের জন্য, আর মিডিয়াম গুলা মিডিয়াম দাঁত, প্রিমোলারের জন্য। আর মোটা দাঁত কোনগুলা বলো? মোলার। বুঝছো? এইগুলা পড়ার জন্য একটা ভয়ঙ্কর কিছু লাগে না। এইটা এই দেখো ছোট ছোট আছে, বড় আছে, এইগুলার মধ্যে ফুটা করে নিলা, হ্যাঁ। ফুটা করে নিয়ে কি করবা, ক্ল্যাম্প ঢুকাই দিবা ওইখানে, আগেই ক্ল্যাম্পটা ঢুকাই দিলা। ক্ল্যাম্প ঢুকাই দিয়ে তুমি ওই যে যেটা দিয়ে ক্ল্যাম্পের একটা আবার হোল্ডার আছে, ক্ল্যাম্প হোল্ডার, ক্ল্যাম্প হোল্ডারটা নিয়ে যেই দাঁতের মধ্যে বসাবা সেই দাঁতের মধ্যে আগে বসাই দিবা। এই দেখো ক্ল্যাম্প, সোজা বুদ্ধি শিখাই দিচ্ছি তোমাদেরকে। এই যে এই দুটো জিনিস ভিতরে ঢুকায় দাও, এই যে এই মাথাটা ঢুকায় দিয়ে এটা নিচে থাকবে না, এটা ঢুকায় দাও। ঢুকায় দিয়ে উল্টা করে নাও, উল্টা করে নিয়ে এই যে এই ফুটাটা আছে দেখো, এই ফুটাটা আছে এখানে, এই যে এইটা একটা ফুটা, এইখানে একটা ফুটা, এগুলা কি, ওই যে ইয়াটা ধরার জন্য, এই ক্ল্যাম্পটা ধরার জন্য। এক একটা জায়গা এক এক রকম, যে জায়গাটা যে দাঁতের জন্য যেই রকম ক্ল্যাম্প লাগবে সেই দাঁতের জন্য সেটা বলে দেওয়া আছে। যে কোম্পানি তোমাকে দিয়ে দিবে সেই কোম্পানি ওখানে বলে দেয়, নাম্বার লিখে দেওয়া থাকে, তোমার কোনো সমস্যা হয় না। ওই দেখো লেফট উইং ক্ল্যাম্প, একদম ব্ল্যান্ড দেখো, একেবারে সব বলা। উইংলেস ক্ল্যাম্প, তারপরে উইং মানে কি, ডানা, তাই না? এইটার মধ্যে দেখো উইং আছে, আবার সাথে এগুলা কি দিছে, এটা ডেন্টাল ফ্লস। এটা পেঁচায় পেঁচায় আটকায় দাও, কেন দরকার জানো? এগুলো মানুষের মুখের ভিতর যেন ঢুকে না যায়, যেন স্লিপ করে না যায়, সেই জন্য এই যে এইগুলো দিয়ে দিয়ে আটকায় দিতে হয়। না আটকায় দিলে মানুষের মুখের মধ্যে চলে যাইতে পারে। সেই কারণে এটার মধ্যে আবার ক্ল্যাম্পের মধ্যে ফ্লাস ঢুকাইছে। আরো ফ্লাস ঢোকার কারণ আছে, একটু পরে বলতেছি তোমাদেরকে। তাহলে এটা ঢুকাই নিয়ে তুমি কি করবা, রাবার ড্যামের ফুটা করলা, পাঞ্চ, পাঞ্চ করার যন্ত্রটা দেখো, এই দেখো ফুটা করে নিলা আগেই, তোমার মার্ক করাই থাকলো, জয়ের জায়গায় বসাই দিলা, কোন দাঁত সেই দাঁত মার্কিং করা থাকলো, সেইটার মধ্যে এটার মধ্যে নিলা, নিয়ে একটা ফুটা করলা।
বরফটা। শোনো, একটা দাঁতের জন্য একটা করবা না বাবা, দুই তিনটা করবা পাশাপাশি। আমি তোমাদেরকে ভালো করে বলি, ভুল দাঁতে চিকিৎসা যেন না হয়, সেটা অ্যাভয়েড করার জন্য অবশ্যই দুই তিনটা দাঁত একসাথে করে নিবা পাশাপাশি। ধরো লোয়ার সিক্স করবা, সামনের একটা প্রিমোলার নিবা, পেছনের সেভেনও নিলা। কি সমস্যা তোমার? তুমি দেখতে পাইলা সেভেনের সাথে কন্ট্যাক্টটাও ভালো মতো বসলো, আবার ফাইভের সাথেও তুমি বুঝতে পারলা। তুমি কাজ করবা কোনটাতে? সিক্সে করবা, তাই না? তাহলে ফাইভ, সিক্স, এরকম করে সেভেন, তুমি তিনটা ফুটা করে নিলা। তোমার ওখানে তো বসানোই থাকলো, মার্কিং করাই থাকলো। তারপরে তুমি এই পাঞ্চ করে তারপরে তুমি কি করলা? এই ক্ল্যাম্পটা ঢুকাই দিলা। ক্ল্যাম্প জায়গা মতো যখনই বসে গেল, তারপরে তুমি দাঁতের মধ্যে বসাই নাও। ঠিক আছে, দাঁতের মধ্যে বসাই নাও। বসাই নেয়ার পর কোথায় বসাই নিতে হবে? মোলার যদি হয়ে থাকে, তাহলে মোলার যদি বসাও, তাহলে লাস্টের দিকে হচ্ছে তোমার ইয়াটা থাকবে। ওই গেল ক্ল্যাম্প গুলো। এই দেখো রাবার শিট, এই যে এগুলো রাবার শিট, বিভিন্ন রকমের শিট পাওয়া যায়। আমি আজকাল অপটাড্যাম ইউজ করি, সামনের দাঁতের ক্ষেত্রে ফটফট করে ইউজ করা যায়। অপটাড্যাম দেখাবো তোমাদেরকে আমি। এগুলা থেকে এত কিছু কাহিনী করা লাগে না। অপটাড্যাম আস্তে করে মুখের মধ্যে ঢুকাই দিলে, এক সাইড দিয়ে ঢুকাইলা, আর এক সাইডে হা করলো, পুরা মুখ তোমার ইয়া হয়ে যায়। একটু ফুটা করলা, একটা সাকশন টিপ ঢুকাই দিবা, আর যেই দাঁতের ফুটা করতে হবে সেই দাঁতে করে তুমি ওখানে হয় ক্ল্যাম্প লাগাই দিতে পারো, অথবা তুমি ফ্লস লাগাই দিতে পারো। আজকাল অনেক ভালো জিনিস আসছে, বুঝছো? এত কাহিনী করা লাগে না। এই রাবার ড্যামের ক্ল্যাম্প ট্ল্যাম্প হাবি জাবি এত কিছু করা লাগে না। এই দেখো, ভালো করে দেখো, এই দেখো সামনের দাঁতে কি লাগাইছে, এই জিনিসটা লাগাই দিছে। এই যে এইটা পাওয়া যায়। আর আমাদের কাছে হাতের কাছে কি থাকে বলো তো? ওয়েজ থাকে না? ওয়েজেস দিয়ে বসায় দিবা। সামনের দাঁতের ক্ষেত্রে কিচ্ছু লাগে না, আরামসে এদিকে পিছনে চলে যাবে। আর যদি আরো বেশি নিচে যাইতে হয়, তাহলে তোমাকে আবার রিভার্স আরেকটু নিচে নামাই দিয়ে গিয়ে, আর কি করতে হয়, এই জায়গাগুলোতে অনেক সময় ওরোসিল ইউজ করতে হয় যদি ফাঁকা বেশি থাকে। যে দাঁতে ফাঁকা বেশি থাকবে সেই দাঁতে ওরোসিল ইউজ করতে হয়, মানে লিকুইড রাবার ড্যাম ইউজ করা লাগে। বুঝছো? এই হইলো ঘটনা রাবার ড্যামের। এই রাবার ড্যামের সব জিনিস এখানে আছে, এই বইয়ের মধ্যে সব দেওয়া আছে। এই দেখো, এই যে এটা হোল্ডার আর কি, ক্ল্যাম্পটা ধরবা যে, সেগুলার হচ্ছে আছে ফোর্সেপ, বিভিন্ন রকম ফোর্সেপ আছে। আর কোম্পানি গুলা দিয়ে দেয় এবং জানায়ও দেয়। আর রাবার ড্যাম্প তারপরে কি করলা? ওই ক্ল্যাম্প সহ বসায় দিলা। বসায় দেওয়ার পরে তুমি এবার সুন্দর করে যে কোনো এটা মেটালিকও পাওয়া যায়, আবার প্লাস্টিকও পাওয়া যায়। এই প্লাস্টিক অথবা এই মেটালিক ফ্রেমের মধ্যে বসায় দিলা। ঠিক আছে, মেথডস অফ অ্যাপ্লিকেশন এটা কি আছে, পুরা লাইন বাই লাইন দেয়া আছে। এগুলো আগে তো পরীক্ষার সময় লেখার জন্য তোমাদের জন্য আমি বলে দিচ্ছি, সুন্দর করে বলা আছে। পড়ে নিও, পড়ে নিয়ে না বুঝলে আমাকে জানায়ও, নাহলে আমি আরো ভালো করে তোমাদেরকে পড়াইতে পারবো না। আরো নিচে অনেক পড়া আছে। তো স্প্লিট ড্যাম আছে, তারপরে হচ্ছে ইলেকট্রো সার্জারি আছে, অর্থোডন্টিক ব্যান্ড আছে, ইন কেস অফ ব্রোকেন ডাউন টুথ। বুঝছো? একটা দাঁত ভেঙে গেছে ম্যাডাম, ওইটাতে কিসের আমি রাবার ড্যাম লাগাবো? ওইখানে আমি অর্থোডন্টিক ব্যান্ড ব্যান্ড লাগায়, লিকুইড এগুলা রাবার ড্যাম পাওয়া যায় না? লিকুইড রাবার ড্যাম দিয়ে চার পাঁচটাকে একদম আমরা আইসোলেট করে নিই। শেষ। এক সাইডে কটন দাও, আর এক সাইডে স্যালাইভা ইজেক্টর দাও। আর দরকার কাকে? একটা ভালো অ্যাসিস্ট্যান্ট দরকার। আর কি আছে? আরেকটা ভালো জিনিস শিখাই তোমাদেরকে। সফট টিস্যু বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস টু ক্যাভিটি হইল, অদ্ভুত এক কাহিনী। তোমার গাম কি হয়, বড় হয়ে যায়, গাম ফ্ল্যাপটা ইনফ্লেমড হয়ে যায়। গাম কি করে? ক্লাস টু ক্যাভিটির মধ্যে এত বড় একটা দাঁতের মধ্যে ক্যাভিটি, সেই ক্যাভিটির মধ্যে হচ্ছে গাম বড় হয়ে ঢুকে গেল। সে গাম ওই থাকা অবস্থায় তুমি রাবার ড্যাম ঢুকাইতে পারবা? কথা বলতে সোজা, কাজ করা খুবই কঠিন। এত সোজা না। ওইটা কি করতে হবে? এখন অ্যানাস্থেসিয়া দিতে হবে। অ্যানাস্থেসিয়া দিয়ে ওই ছোট্ট গুটলিটা তোমার কাটতে হবে। এখন তুমি কি দিয়ে কাটবা? ইলেকট্রো সার্জারি করতে পারো, ইলেকট্রো কটারি করতে পারো। আর কি করবা? সবচেয়ে ভালো হচ্ছে যে বার আছে একটা আমাদের, যে বারটা হইলো তোমার ডায়মন্ড নেই। বুঝছো? এই ডায়মন্ড বার নাই, এই বারটা দিয়ে আমরা খুব সুন্দর করে ওই জায়গাটা কেটে ফেলতে পারি। আর যদি দেখো যে না, রক্ত পড়া বন্ধ হচ্ছে না ম্যাডাম, আমাদের কত কিছু আছে আজকাল রক্ত পড়া বন্ধ করার, অনেক জিনিস আছে। চেম্বারে আমাদের অনেক কিছু আছে, কোলাজেন কোলাকেট আছে, তারপরে আবার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, বহুত কিছু আছে। ওইটা শুধু একটু কর্ডের মধ্যে লাগাই দিয়ে আস্তে করে বসাই দিবা, একদম ব্লিডিং বন্ধ হয়ে যায়। ঠিক আছে?
এই কথাগুলা ক্লিনিক্যাল হচ্ছে ইউজের, এগুলা বইয়ের মধ্যে এত কথাবার্তা হয়তো বা নাই এভাবে লেখা। তারপরে আমরা কি করব দেখো, এই যে এইভাবে সরায় সরায় দেয়, লাগাই দিয়ে এভাবে সরায় দেয়। এর একদম প্রতিটা স্টেপ বলা আছে, প্রতিটা স্টেপ দেখানো আছে। দেখো আমি তো বলে দিলাম যেটা, সেগুলাই ওরা উইং গুলা ঢুকাইছে আগে, ঢুকাই ওই যে ইয়ার ফুটাটার ভিতরে এই যে ফোরসেপটা দিছে, ফোরসেপ দিয়ে আগে দাঁতের মধ্যে লাগাচ্ছে, লাগায় টাগায় দিয়ে তারপরে বসায়, এই যে এখানে সুন্দর করে বসাইছে। দেখো দুই তিনটা দাঁত, দুইটা দাঁত নিছে পাশাপাশি, তুমি তিনটা নাও, সমস্যাটা কি? তিনটা হলে ইজি হয়। আমার খুব কষ্ট হয়, একটা দাঁত আমি বসাইতেই পারি না, অসম্ভব কষ্ট হয়। তারপরে দুই পাশে দুইটা তুমি ফ্লস দিয়ে ইন্টারডেন্টাল স্পেসে বসায় দাও। বসায় দেওয়ার পরে তুমি এই যে ফ্রেমটা লাগাই ফেলো, এই যে বাইরে বাইরের দিকে ফ্রেম লাগাই ফেলো, আস্তে করে ভিতরে দিয়ে প্লাস্টিকের, অথবা তোমার একটা অ্যাসিস্ট্যান্টকে ভালো করে শিখাই দিবা, না হলে এই কাজ করতে 5 মিনিটের ব্যাপার, অ্যাসিস্ট্যান্ট ভালো না হলে 1 ঘন্টা আধা ঘন্টা চলে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, কাজ করবো কখন পেশেন্টের। এই দেখো ভালো করে লাগাই দেওয়া আছে। আরেকটা হইলো, যারা তোমরা নতুন নতুন তারা কি করবা, এই দেখো এরকম করে ফ্লস দিয়ে আটকাই দিবা, খাজনার চেয়ে বাজনা বেশি আর কি। আর ফ্লস দিয়ে ক্ল্যাম্প গুলাকে জায়গা মতো বসাই দিবা। তারপরেও যদি অনেক সময় দেখা যায় যে এই সাইডে ফুটা, হ্যাঁ পানি আসতেছে, কি বললেন ম্যাডাম, রাবার ড্যাম দেওয়ার পরেও তো ফুটা, এগুলা তো বলা যায় না। জিনজিভা নিচের দিকে নামে, কতজনের কত রকম নিয়ে আসে, বুঝছো? পড়ানো খুব সোজা, কাজ করা খুব কঠিন। এই জায়গাগুলোতে লিকুইড রাবার ড্যাম না দিয়ে বন্ধ করে দিবা, ঠিক আছে? তারপরে দেখো, ইনস্ট্রুমেন্ট ইউজ ফর এখন অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন, সবচেয়ে জরুরি জিনিস আসলো আমাদের। আচ্ছা তোমরা আরো বলতে পারো আমাকে, ম্যাডাম এইসব রাবার ড্যামে পড়াইলেন, অপটা ড্যামও পড়াইলাম। অপট্রা ড্যাম নামে পাওয়া যায় আজকাল, TRA, ভুল লিখতেছি খালি, OPTRA, অপট্রা ড্যাম, খুবই কম দাম। DAMP, অপট্রা ড্যাম নামে পাওয়া যায়, ঠিক আছে? এইটা হচ্ছে একবারে পুরা মুখে ঢুকাই দিলে হয়ে যায়, এই এত কাহিনী করা লাগে না। আচ্ছা আমাদের আসল কাজে আসি, ইনস্ট্রুমেন্ট ইউজ ফর অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন। তোমরা তো রাউন্ড বাদ দিয়ে আন্দাজি খোঁড়ো, এখানে ওখানে হাবিজাবি করে মহা মুসিবত করে রাখো রে বাবা। এই কাজগুলা করতে জীবন শেষ হয়ে যায় আমার। এখন বার গুলা ভালো করে মনে রাখো, রাউন্ড বার 8 নাম্বার, 6 নাম্বার, 4 নাম্বার, 2 নাম্বার, সব নাম্বার আছে। তোমরা যারা বিগিনার, তোমাদের জন্য 4 নাম্বার বার ইউজ করো সবগুলা দাঁতে। কি বললাম মনে থাকবে? হ্যাঁ, ডায়মন্ড বার ইউজ করো 4 নাম্বার, ডায়মন্ড বার ইউজ করো, ISO 4 নাম্বার, সবগুলা দাঁতে অলমোস্ট অল টুথ ক্যান বি যে প্রিপেয়ার্ড বাই তোমার হচ্ছে ISO 4। কোন এক্সেপ্ট হইলো লোয়ার ল্যাটারাল ইনসিজার। লোয়ার গুলা ল্যাটারাল ইনসিজার গুলো একটু ছোট ছোট না, চিকন চিকন, অনেকের দাঁত চিকন চিকন থাকে, তখন ওখানে ইউজ করো হাফ রাউন্ড বার অথবা 2 নাম্বার বার, ঠিক আছে? আর এইদিকে আর কিচ্ছু বলবো না, টাংস্টেন কার্বাইড বার পাওয়া যায়, ডায়মন্ড বার পাওয়া যায়, ফিশার বার পাওয়া যায়, ট্যাপারিং ফিশার, এগুলো আমাদের এখন দরকার নাই। আমাদের দরকার কি দেখো, ক্লাসিফিকেশন আছে বারের, যদি আসে কারো লাগে পড়ে নিও। এই যে এটা দরকার আমাদের, ফ্রিকশন গ্রিপ বার্স, দিজ আর দ্য মেইন বার। এই নাম্বার বারটা এত ভয়ঙ্কর, হ্যাঁ, অসম্ভব ভালো কাটে। এন্ডোডন্টিক ট্রিটমেন্টের জন্য এই বারটা খুবই দরকার, বাট এটাকে আমি কন্ট্রোল করতে পারি না, এখনো পর্যন্ত না। অদ্ভুত ভাবে কাটে, বুঝছো? এমন ভাবে কাটে যে আমি যতটুকু কাটতে চাই না তাও বেশি কাটে। সেজন্য আমি এই বারটাকে লাল কালি দিয়ে রাখি, আমার খুব ভয় লাগে, বুঝছো? আমি পারি না আর কি, তোমরা হয়তো পারবা। কিন্তু এইটা হচ্ছে, তোমাকে বলা হয় এটা সেফ হ্যান্ডেড, কিন্তু আমার এটাকে সবচেয়ে ভয়ঙ্কর ভালো লাগে। আমি কাজ করি কোনটা দিয়ে দেখো, আমি কাজ করি এই যে ধরো D দিয়ে আর C দিয়ে, ভালো করে মনে রাখো। কারণ কি, এই দেখো এটার মাথা সেফ হ্যান্ডেড, সেফ হ্যান্ডেড বান্দা, এই বারের মাথা গুটলি গোল, বাট এই বারটা হচ্ছে নিচে গিয়ে ভয়াবহ ভাবে কাটবে না। ভয়াবহ ভাবে মানে কি, ফ্লোরটা ফুটা করে দিবে না। তাহলে আমি এটা কেন ইউজ করব না, বুঝছো? আমার অ্যাসিস্ট্যান্টটা খুব ভালো করে জানে যে আমি এইবার ইউজ করি সব সময়।
তাহলে তোমরা এই বার গুলা দেখে দেখে ইউজ করবা। হ্যাঁ, যে কোনো এখন ইয়াতে পাওয়া যায়, কম দামে অনেক বার আসছে। কিন্তু অ্যাক্সেস ক্যাভিটি ডিজাইনের সময় কখনো কম দামি বার ইউজ করো না, এ গন্ডগোল হয়ে যায়। এই বারটা সবার কাছে আমি চাবো থাকবে, আর এই বারটা থাকবে। কেমন? লং শ্যাঙ্ক বার খুব দরকার। আর রাউন্ড বার কত নাম্বার বললাম? ISO 4। ISO 4 সবগুলা ডায়মন্ড আলা, ঠিক আছে? ডায়মন্ড আলা হচ্ছে ISO 4 নাম্বার বাদ দিয়ে সব দাঁতের অ্যাক্সেস ক্যাভিটি করা যায়। ডিজাইনটা করা যায়, এই যে এরকম করে ডিজাইন করবা, যে ডিজাইনটা করা যায়। তারপরে এখান থেকে রুফটাও সরানো যায়, আনরুফিংও ডিরুফিংও করা যায়। বুঝছো? এই রুফটাকেও সরানো যায়। ভিতরে যখন যাবা, গিয়ে একটা ক্যানেলে ধরো প্যালাটালে গেলা অথবা ডিস্ট্রোবাক্কালি গেলা, যে কোনো একটা ক্যানেলে গেছো তুমি, ঢুকে পড়ছো, তারপরে ইউ ক্যান চেঞ্জ দ্য বার। বুঝছো? তখন তুমি এই বারটাকে নাও, তখন তুমি বারটা চেঞ্জ করো। তুমি ISO 4 নাম্বার ডায়মন্ড বার সারা জীবন ইউজ করবা? সারা জীবন তো তুমি যখন বিগিনার তখন ইউজ করো, পরবর্তীকালে তোমার যখন হাত পাকা হয়ে যাবে তখন তুমি এসব বার ইউজ করো। ঠিক আছে? আর এইটা তো আমার ভয়ঙ্কর লাগে, তোমরা যদি ভালো পারো কেউ, তোমরা ইউজ করবা, আমার কোনো সমস্যা নেই। বারের সব ছবি দেয়া আছে, দেখে দেখে ইউজ করবা। ঠিক আছে? খুব দরকার এটা। এই ছবিগুলা দেওয়া আছে, আমি আর এই জন্য প্রেজেন্টেশন নতুন করে বানাই নেই, কারণ এইটাই পড়ো ভালো করে। তারপর যারা পরীক্ষা দিবে তাদের জন্য কত ভালো। ইট কনসিস্ট অফ নন কাটিং টিপ, টাইপ কেমন, ট্যাপার ডায়মন্ড, টাংস্টেন কার্বাইড, সব বলা আছে। এই দেখো, আফটার ইনিশিয়াল অ্যাক্সেস টু দ্য পাল্প স্পেস, ইট ক্যান বি ইউজ টু রিমুভ দ্য এন্টায়ার রুফ অফ দ্য পাল্প চেম্বার। দ্য নন কাটিং টিপ প্রিভেন্টস গগিং অফ দ্য পাল্প ফ্লোর। গগিং মানে কি বলতো? আটকায় যায় এখানে ওখানে গিয়ে, তুমি এখানে আটকাইছো ওখানে আটকাইছো। আমার বইয়ে একটা ফটো দেওয়া আছে, পরে দেখাবো আমি, অ্যাক্সেস ক্যাভিটিতে। ওটাকে বলে মাউস হোল অ্যাপিয়ারেন্স। এই বিগিনাররা কি করে, এখানে খোঁড়ে একবার, একবার পাল্প চেম্বারে কোথায় খোঁড়ে বলো তো? এইখানে একবার খোঁড়ে, একবার খোঁড়ে এখানে, পাইলাম না কেন, এখানে একবার খোঁড়ে, এখানে একবার খোঁড়ে। দেখতে লাগে কেমন জানো? মাউস হোল অ্যাপিয়ারেন্স মানে হইলো ইঁদুরের গর্ত। অনেক দূর চলে গেলাম। আহারে, তোমাদের মতো তো এত পাকা না আমি, বুঝছো, কম্পিউটার ইউজ করতে। তারপরে একটা অ্যাপেলে দিয়েছিল আমার, ওইটা না করে আমি কোন কারণে যে অনারের একটা প্যাড কিনলাম। আমি ভাবলাম এটা বোধহয় লেটেস্ট, পরে দেখি এইটাই ঝামেলা করতেছে আমার বেশি। যাই হোক, তোমাদের টাইম শেষ হলে আমাকে জানাও। আরে, আচ্ছা, ইনস্ট্রুমেন্ট ইউজ ফর অ্যাক্সেস ক্যাভিটি। অ্যাক্সেস ক্যাভিটির জন্য তো অ্যাক্সেস হইলো, এইটা দিয়েই শেষ? না, ফিনিশিং কি বাদ দিয়ে দিবা? ক্যানেলটাকে রিফাইনমেন্ট করতে হবে না? সেগুলোর জন্য তো রাউন্ড বার আর ওই বার গুলা হইলে হবে না, তখন তো আবার ফিশার বার লাগবে। সেফ এন্ডেড ফিশার বার ইউজ করবা, যে বারের মাথাটা টিপটা কাটে না। হ্যাঁ, এটা দিয়ে ওয়াল গুলাকে সুন্দর করে রাউন্ডিং করবা, রাউন্ড করে নিবা। স্টেনলেস স্টিল বার আছে আমাদের, টাংস্টেন কার্বাইড বার আছে, অনেক বার। বারের অভাব নাই, বার গুলো তো পড়াইলাম একটু আগে। আমি একটু রোটারিতে যাইতে চাচ্ছি তাড়াতাড়ি, তো রোটারি আসতেছে। আচ্ছা, আরেকটা পড়াইতে হবে, সেটা হচ্ছে এই যে গেটস গ্লিডেন বার 1 2 3, এইগুলা হচ্ছে সব লেখা থাকে। গেটস গ্লিডেন বার হচ্ছে আগে ইউজ করতাম আমরা, ওই যে স্টেপ ব্যাক টেকনিকে, পরে পড়াইতাম না তোমাদেরকে, অ্যাক্সেস ক্যাভিটিটাকে ওয়াইড করার জন্য 1 2 3 ইউজ করো। আজকাল এগুলো করি না আসলে। আজকাল আমাদের রোটারি ইনস্ট্রুমেন্ট এত ভালো ভালো আসছে, একদম শুরুতেই হইলো তোমার অ্যাক্সেসটাকে বাড়ানোর জন্য একটা থাকে 10 মিলিমিটার লেন্থের, 16 মিলিমিটার, বেশি থাকে না। ওইটা দিয়ে আগে অ্যাক্সেসটাকে মোটা করে নেই, ওয়াইড করে নেই। তারপরেরটাকে আমরা ইউজ করি হচ্ছে একদম পুরা তোমার ক্যানেল পাথ ফাইন্ডার হিসেবে, একেবারে পুরা ক্যানেলের ভিতরে চলে যায়। তারপরে ওয়ার্কিং লেন্থ আমরা আগে ইলেকট্রনিক্স অ্যাপেক্স লোকেটার দিয়ে ইউজ করি, তারপরে আমরা প্রিপারেশনে যাই। বুঝতে পারছো? 3 4টা ফাইল হইলে যথেষ্ট। আজকাল আর এত এগুলো লাগে না। গেটস গ্লিডেন বার ইউজ করি মাঝে মাঝে আমি, ওই যে জিপি তোলার জন্য ইউজ করি। তারপরে হচ্ছে তোমার আরো টুকিটাকি কাজের জন্য ইউজ করি। এগুলাকে আর ইউজই করি না আজকাল।
এটা লেখা আছে, গেটস গ্লিডেন বার শর্ট নোট আসে তোমাদের পরীক্ষার সময়, এটা দেখে নিও। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ আছে বুঝছো, ভেঙে যায়। আমি একবার ভাঙছিলাম, এই এই মাথাগুলা ভেঙে যায় খুব প্রেসার যদি দাও, প্রেসার দিলেই ভাঙবে। আর এটাকে ইউজ করতে হবে কিসে, এটার মাথা দেখো লেস টাইপ না, এই দেখো, এটা ইউজ করতে হবে মাইক্রো মোটরে। হয়ে গেল। এরপরে এই যে আসল জিনিস আসছে, স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্ট আসছে, বারবেট ব্রচ, রিভার ফাইল, ফ্লেক্সোফাইল, হেড স্টোন ফাইল। এগুলো সব স্টিল ওয়্যার দিয়ে বানাইছে। আজকাল আমরা নিটি ফাইল ইউজ করি, তাই না, নিকেল টাইটানিয়াম দিয়ে। এগুলো সব ছবি দেখে শিখবা, কোন বা তোমাকে পরীক্ষার সময় দিবে, এটা কি ফাইল, এটা কি রিমার, নাকি এটা হচ্ছে ব্রচ। আমাদের সময় আমাদের স্যাররা ধরতো, তিনটা একসাথে দিয়ে ধরে ফেলতো। আমরা দেখে দেখে বলতাম যে এটা এই, এটা ওই, ওইটা ওই। তারপরে আবার মাথাটা দেখতাম, বুঝছো, ওই যে মাথার উপরে থাকে ট্রায়াঙ্গুলার শেপ, রেক্টাঙ্গুলার শেপ, তারপরে এগুলো কি মিন করে, তখন বলতাম এটা ক্রস সেকশনে। ক্রস সেকশন তো মাইক্রোস্কোপের আন্ডারে দেখে বুঝতে হবে, তাই না। এই জিনিসগুলা কিরি 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 করছে, এই জিনিসগুলা হলো শেপিং করার দরকারটা কি ছিল বলো তো। এই যে এত কাহিনী করছে, এত যে কোম্পানি বের হয়েছে, এই যে এত রকমের কাহিনী করছে, কি দরকার, দরকার কি ছিল বলো তো। দরকার ছিল, কারণ একটা ইউজ করে দেখছে সমস্যা হয়, আর একটা ইউজ করে দেখছে এটা বেশি সমস্যা, এটা করে দেখছে এটা ভালো ভালো হয়। এইগুলা হচ্ছে ডিপেন্ড করে কিসের উপর, মার্টেনসাইট আর অস্টেনাইট। এই যে মেটালার্জি পড়তে হবে এখন তোমাকে, ফার্স্ট ইয়ারের ইয়াতে চলে যাও, ওই যে কি জানি মেটালার্জি আছে না ডেন্টাল কেমিস্ট্রি বইয়ে, ওইখানে চলে যাও। ম্যালিয়েবিলিটি, ডাকটাইলিটি দরকার, তাই না। কোনটার হচ্ছে এই যে এই জিনিসগুলা, এই যে যে কিরি 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 করছে, এটাতে সুবিধা কি, এটাতে সুবিধা হইলো যে ফ্লেক্সিবিলিটি বাড়াইছে কারো কারো, কারো কারো কাটিং এফিসিয়েন্সি বাড়াইছে। এইটা দেখো দেখে ভয় লাগতেছে আমার, এটা কাটবে বেশি, তাই না। এইটা হেড স্টোন ফাইল দেখেই বোঝা যাচ্ছে, একদম ঘষ ঘষ করে কাটবে। এই হেড স্টোন ফাইল ইউজ করবা 10-15 নাম্বার, খুবই ছোট নাম্বার ইউজ করবা স্ট্রেট ক্যানেল গুলাতে, সার্কামফারেন্সিয়াল ফাইলিং করার জন্য। সার্কামফারেন্সিয়াল ফাইলিং করার জন্য, এটা পরে আমি পড়াবো তোমাদেরকে, ফাইলিং এর ফাইলের মুভমেন্ট পড়ানোর সময়, ঠিক আছে। এগুলা খামাখা, এগুলা লাগে না, এই জিনিসটা আমি ইউজই করি না, ভয় পাই। এই ফাইলগুলা ভালো, ফ্লেক্সো ফাইল ভালো, তারপরে হচ্ছে ফ্লেক্স ফাইল ভালো, এগুলো আমরা ইউজ করি। আরো একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই যে এই যে এরকম এরকম করছে, এগুলা ডিজাইন চেঞ্জ করছে। ট্রায়াঙ্গুলার ছিল, তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ছিল, কোন কোন গুলার হলো কি শেপ ছিল, রম্বয়েড, ক্রস সেকশন করলে। কেন এগুলো করা হয়েছে, এগুলার কাটিং এফিসিয়েন্সি অনুযায়ী এটাকে খুব অ্যাগ্রেসিভ, এটা দেখা গেছে একটু মোর, মানে কম অ্যাগ্রেসিভ, লেস অ্যাগ্রেসিভ। এটাকে দেখা গেছে আরো ভালো ভদ্র, এটা জেন্টলি কাটে। বাট এগুলা কোনা কোনা গুলা হওয়ার কারণে ওই যে ডেন্টিন ডেব্রিজ গুলো আছে না, ডেব্রিজ অফ দ্য ডেন্টিন, এই কোনা 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 গুলা ছোট ছোট স্পাইরাল ফ্লুইড গুলাতে আটকায় থাকে। মোর ডেন্টিন গুলাকে এটা নিয়ে আসে, যখন তুলে আনি আমরা তখন মোর ডেন্টিন এটার গায়ের সাথে উঠে আসে। সেই জন্য এই জিনিসগুলাকে চেঞ্জ করা হয়েছে। তোমাকে পরীক্ষার হলে বলতে পারে এগুলো এত করা হইলো কেন, ফ্লেক্সো ফাইল, ফ্লেক্স ফাইল, হাবি জাবি, এত কিছু কেন চেঞ্জ করা হয়েছে। তখন সোজা হিসাব, সোজা খাঁটি বাংলায় বলে দিবা, ম্যাডাম এগুলার ফ্লেক্সিবিলিটি কারো কারো বাড়ানো হয়েছে, কারো কারো ম্যালিয়েবিলিটি ডাক্টাইলিটির উপর ডিপেন্ড করে এগুলাকে ডিজাইন করা হয়েছে, বিভিন্ন কোম্পানি ডিজাইন করছে। কেন, কোনোগুলা মোর অ্যাগ্রেসিভ, কোনোগুলা অ্যাগ্রেসিভনেস কমানোর জন্য, কোনোগুলা ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য, কোনোগুলাতে দেখা গেছে যে আসার সময় ডেন্টিনের হচ্ছে ডেব্রিজ গুলা, মোর ডেন্টিন ডেব্রিজ এগুলার সাথে সাথে নিয়ে আসে, তাতে আমাদের সুবিধা হইলো খালি ওয়াশ আউট করলেই, একটা দুইটা ওয়াশ আউট করলেই বাকিগুলা বের হয়ে যায়, ঠিক আছে। আর নিটি ফাইলের কিন্তু আমি তোমাদেরকে ডিসঅ্যাডভান্টেজ বলি নাই। তোমরা এই যে সামনাসামনি কথা হইলে ক্লাস নিলে বলতে পারতাম, ম্যাডাম নিটি ফাইলের তো ডিসঅ্যাডভান্টেজ বললেন না, ওটার দাম বেশি। আর এটা হচ্ছে কি, এটা নন কাটিং টিপ ঠিক আছে, কিন্তু উইদাউট নোটিস এটা ভেঙে যায়, বুঝছো। ওইটার যেমন হইলো তোমার শাইনি অ্যাপিয়ারেন্স হইলো, স্পাইরাল ফ্লুট হইলো, তারপর স্ট্রেটেনিং হইলো,
এরকম করে নটিং হইলো না, নটিং হইলে স্টেনলেস স্টিল দেখলে তুমি ডিসকার্ড করে দিলা, বাট নিটি ফাইল উইদাউট নোটিস কুটুস নাই এতটুকু। বারবার এই জন্য ফাইলটা ইউজ করার পর ক্যানেলে যতবার ইউজ করবা ততবার তুমি এটাকে চেক করবা যে এটার মাথা ঠিক আছে, এটার লেন্থ 21 মিলিমিটার নিছিলাম, 21 মিলিমিটার আছে কিনা, রোটেশন কত ডিগ্রিতে ইউজ করবা, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এভরিথিং এখানে লেখা আছে। দেখো, বার্বের ব্রাশ 360 ডিগ্রিতে, এই দেখো বার্ব গুলা, এর চেয়ে পরিষ্কার আর কেমনে বুঝবা? খুব শুধু সুন্দর করে কোয়েন সাহেব প্যাথোলজি, পাল 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 প্যাথোলজি, স্টিভেন কোয়েন আমার সাথে বন্ধু, বুঝছো, ফেসবুক ফ্রেন্ড। ওকে বলছিলাম যে তুমি এটা ইউজ করো না কেন, ওইটা ইউজ করো না কেন, মেডিকেলে তো ইউজ হচ্ছে, তুমি কেন করো না? বলে হ্যাঁ হ্যাঁ আমরাও চেষ্টা করতেছি ইউজ করতে। খুব প্রশংসা করতো, আমি এখান থেকে বাংলাদেশ থেকে কোশ্চেন করতাম ওকে। যাই হোক, এই দেখো ভাইটাল পাল্প রিমুভ করছে, একবারে আসে, সব সময় আসে না। যদি তুমি ভালো করে এনগেজ করতে পারো তাহলে একবারে আসে, আর যদি ছিঁড়ে ছিঁড়ে আসে তাহলে আমাদের সোডিয়াম হাইপোক্লোরাইড আছে না, হাইপোক্লোরাইড দিবা। আর চিকন চিকন যে হলো ফাইল গুলো আছে 10 নম্বর, এই যে আমাদের ফাইল আছে, এই ফাইল গুলো ইউজ করে আমরা তুলে নিয়ে আসবো। রিমারের তাইলে ইউজ কি, এই যে ট্রায়াঙ্গুলার সব লেখা, আমি যেগুলো সব এতক্ষণ ধরে বললাম সবগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, ডেন্টিন চিপস কিভাবে আসবে, ওয়াইডেনিং করে, তারপরে হচ্ছে এটা এপিক্যাল জিপিং করে, তারপরে এপিক্যাল হচ্ছে তোমার লেজিং করে, পারফোরেশন করে, এগুলার মতো খারাপ জিনিস দুনিয়াতে নাই, আর আমি আর ইউজ করি না। বুঝতে পারছো? এই যে ইউজ করি আমি কে ফাইল, এগুলো আমার পছন্দের জিনিস। বেসিক মোশন অফ ফাইল, পুল অ্যান্ড পুশ কোনটা, হেড স্টোন ফাইল, এবং এটা হচ্ছে স্ট্রেট ক্যানেল, স্ট্রেট ক্যানেলে এবং অসম্ভব অ্যাগ্রেসিভলি এটা হচ্ছে ইয়ে ইউজ, ডেন্টিন কাটে। আর কোথায় দরকার, একটা ডেড ডেন্টিন আছে, ডেন্টিনের টিবিউলের মধ্যে তো অনেকগুলো ডেড ডেন্টিন থাকে, ব্যাকটেরিয়া ভর্তি থাকে, যে ম্যাডাম এগুলা তুলবো কিভাবে, বের করবো কিভাবে? আপনি যে বলেন সবগুলো, এগুলা হলো যতক্ষণ স্ট্রেট পোর্শন আছে ততক্ষণ পর্যন্ত তুমি এই ফাইলটা ইউজ করো। করে কি করবা, এই ডেড ডেন্টিন গুলাকে তুলবা। কেমনে তুলবা বাবা, তোলার নিয়ম আছে তো। এই যে বলতেছে পুশ পুল পুশ পুল পুশ পুল বলারটাই তোমরা অকাজ করো, কন্টিনিউয়াস এভাবে এভাবে করো। এভাবে এভাবে করলে তো ওয়ালের গায়ে লাগে না। আমার স্যার শিখাইছে, শামসুল আলম স্যার শিখাই দিছে কি, বলছে যে পুশ পুলের চেয়ে ভালো, পুশ করলে সব ব্যাকটেরিয়া এই যে পুশ করলে বাইরে চলে যায়, পেরিয়েপিক্যাল রিজিয়নে চলে যায়, পুল করলে এত কিছু আসে না। তাহলে তুমি কি করবা, যে সার্কামফারেন্সিয়াল ফাইলিং করবা। ফাইলিং করলে কি হবে, এই যে এরকম একটা ক্যানেল, হ্যাঁ, এরকম কি থাকে, থাকে না, এটা থাকে কি, এই এরকম রাউন্ড থাকে, এই ক্যানেলের মিজিয়াল সাইডে ধরো, ধরে ওয়ালের গায়ে এরকম করে করে র্যাসপিং অ্যাকশন করো, র্যাসপিং, এটাকে বলে র্যাসপিং অ্যাকশন। র্যাসপিং অ্যাকশন করে মিজিয়াল থেকে ডিস্টালে চলে যাও, তার অথবা ডিস্টাল থেকে মিজিয়ালে চলে যাও। দ্যাট ইজ কল র্যাসপিং অ্যাকশন, দেওয়ালের গায়ের মধ্যে গিয়ে একদম ক্যাকড়ায় তুলে নেওয়া, রংপুরের ভাষায় বলে কেকড়ে তুলে নেওয়া। এইটাকে বলে মানে ডেড ডেন্টিন গুলাকে তুলে নিয়ে আসা। বুঝছো? এইটুক জায়গা থাকলো তাহলে, আর বাকি হচ্ছে তোমার ডেড ডেন্টিন গুলা সব চলে গেল। বুঝতে পারছো? ডেন্টিন শেষ, কারণ এইটা এই এই ওয়ালের গায়ের মধ্যে সব হচ্ছে তোমার ব্যাকটেরিয়া ভর্তি, এটার ব্যাকটেরিয়া ভর্তি, এটাতে ব্যাকটেরিয়া ভর্তি। তুমি তাহলে কি করবা, ইউজ করবা এই ফাইলটা, হেড স্টোন ফাইল, যতদূর পর্যন্ত স্ট্রেইট আছে ততদূর পর্যন্ত এর গায়ে, দেওয়ালের গায়ে লাগায় লাগায়, দেওয়ালের গায়ে লাগায় লাগায় র্যাসপিং অ্যাকশনে ওয়াল গুলা থেকে ডেড ডেন্টিন উইথ ব্যাকটেরিয়া তুলে নিয়ে আসো। এটাই ওয়াইডার করবে, ওয়াইডেনিং অফ দ্য ক্যানেল করবে। আচ্ছা ম্যাডাম, বেঁকা জায়গাটা, তেরা জায়গাটায় কখনো এটা যাবে না। তেরা জায়গাটার মধ্যে এই যে ফ্লেক্সো ফাইল অথবা কে ফ্লেক্স ফাইল ইউজ করো, সাথে একেবারে ভর্তি করে ইরিগেন্ট দাও। কি ইরিগেশন, সোডিয়াম হাইপোক্লোরাইড, অথবা যদি ডেড ডেন্টিন থাকে, যদি পুরানা কেস হয়, রিয়ারসিটি হয়, যদি ভর্তি থাকে ব্যাকটেরিয়া, দেন ইউ ইউজ কি, ক্লোরহেক্সিডিন, ক্লোরহেক্সিডিন, ক্লোরহেক্সিডিন ইউজ করো। ঠিক আছে, ক্লোরহেক্সিডিন ইউজ করে করে
এই জায়গাটাতে নিটি ফাইল ইউজ করে করে বের করে ফেলো, হয়ে গেল। র্যাস্পিং অ্যাকশন গেল। রিমিং খুব খারাপ জিনিস, রিমার যখন ঢোকে তখনই কাটে ডেন্টিন, এই জন্য আমি ওটা শিখাবোই না তোমাদেরকে, একদম শিখাবো না। রিমার যারা ধরবে তাদেরকে বলবা যে ম্যাডাম বলছে রিমার ইউজ করতে, না আমরা করি না। আচ্ছা, এই যে ফাইলগুলা ফ্লেক্স ফাইল সবগুলোর ইউজ আছে, সবগুলার। এই যে নিশা গার্গের বইয়ের মধ্যে ভালো ছবি পাইছি, যার কাছে ভালো ছবি পাইছি তার দেখো আমি রেফারেন্স দিয়ে দিয়ে লিখে দিছি। এই ফাইলটা খুব ভালো, ইমপ্রুভড কাটিং এফিসিয়েন্সি রেজিস্ট্যান্ট টু ফ্র্যাকচার, বুঝছো? ফ্লেক্সো ফাইল খুবই ভালো এটা, এই ফাইলটা দিয়ে কাজ করবা। এটা তো আমি পড়াইছি আগে, ইচ্ছাই করে পড়াচ্ছি না। আর এখানে দেখো ফাইল আর রিমারের মধ্যে পার্থক্য আছে, পড়ে নিবা। তাহলে আমি ইঞ্জিন ড্রিভেন ইনস্ট্রুমেন্ট পড়াইতেই পারবো না তোমাদেরকে আজকে। ইঞ্জিন ড্রিভেন ইনস্ট্রুমেন্ট হলো মোস্ট কমন, তো গ্রেস গিজেন বারের কথা বলছি, পেসো রিমারের কথা বলছি, তারপরে হচ্ছে তোমার ওই যে ইয়াটা আছে, এগুলো সব লেখা আছে এখানে, এটা পড়ে নিও, এটা আমাকে পড়াইতে হবে না। শর্ট নোট আসে গেটস গ্লিডেন বার, যাদের আন্ডার গ্র্যাড তারা এখান থেকে লাইন বাই লাইন পড়ে নিও, না বুঝলে ম্যাডামকে বলবা। পেসো রিমার ইউজ করা হয় গেটস গ্লিডেন বারের মতোই, এটা হচ্ছে তোমার ওই যে ইয়া ইউজ করার জন্য, কি জানি রিয়ার সিটির সময় কি ইউজ করার জন্য, জিপি গুলা তোলার জন্য। দরকার নাই, আজকাল আমাদের রিয়ার সিটির ফাইলে আছে, আর রোটারি ইনস্ট্রুমেন্টটা আসছে আমাদের, আমরা এগুলো ইউজই করি না, আমার কাছে নাই এগুলা। এই যে গেটস গ্লিডেন বার লাগে মাঝে মাঝে পোস্ট দেওয়ার জন্য, পোস্ট স্পেস ক্রিয়েশনের জন্য। এই যে নিকেল টাইটানিয়াম ফাইলের তোমার ইঞ্জিন ড্রিভেন এসে গেছে বলতে বলতে। Greater control in tiny curved canal. These instruments do not have a cutting end and have less tendency to transport the apical preparation. তোমাদের ট্রান্সপোর্টেশন আর পারফোরেশনের মধ্যে পার্থক্য বুঝছো? ছবি এঁকে বুঝাই দেই। এইটার জন্য আমাকে পোস্ট গ্রাজুয়েশনে ঝগড়াঝাটি করতে হয়েছে অনেকের সাথে, কারণ সিনিয়ররা বলতো একই কথা, আমি গিয়ে বলছি না একই কথা না, আমাকে বলা হচ্ছে কোথা থেকে তুমি শিখলা। আমি আবার যে স্টিফেন কোহেনের বই পড়ছি সেটা তারা জানতো না, তারা পড়ছিল ইঙ্গেল। হ্যাঁ, আমাদের এক সিনিয়র আপা, হেভি কথা, ওখানে ঝগড়া লাগছিল শামসুল আলম স্যারের রুমের মধ্যে, তোমাদেরকে বলি পার্সোনাল কিছু কথা। উনি বলতেছে এই মেয়েটা বেশি জানে, বেশি কথা বলে। তা আমি বলছি, স্যার আমি তো দেখছিলাম এই জন্য বলছি। স্যার আবার আমাকে রিলাই করে, কারণ আমি তো এমনি এমনি কোনো কথা বলি না। তো এটা মোড়ল স্যারের রুমে স্টিফেন কোয়েনের একটা মাত্র বই ছিল, বুঝতে পারছো? আমাদের সময় আমি তো থার্ড ব্যাচ, স্যারের পারমিশন নিয়ে আমি বসছিলাম যে স্যার আমাকে একটু বসতে দিবেন, বা তোমাকে শরীফা এই বই দেওয়া যাবে না, এটা একটাই মাত্র টেক্সট বুক, এটা টিচারদের জন্য লাইব্রেরি থেকে আনা হয়েছে, আমি সাইন করে আনছি, আমি তোমাকে এটা দিতে পারি না। স্যারের রিকোয়েস্ট করে বললাম, মোড়ল স্যার এখনো বেঁচে আছে, গিয়ে বলতে পারো যে স্যার শরীফা ম্যাডাম নাকি আপনার কাছে গিয়ে গিয়ে এই কাজ করতো। আমি গিয়ে স্যারকে রিকোয়েস্ট করে বলছি স্যার আপনার রুমে বসে পড়ি, অসুবিধা আছে? বললো না না, কোনো অসুবিধা নেই, পড়ো। তখন আমি স্টিভেন কোহেনের বইয়ের মধ্যে এই যে তোমাদেরকে এখন পড়াচ্ছি ইজিলি, সেই জিনিসটা আমার কত কষ্ট করতে হয়েছে, এই হিস্ট্রিটা বললাম এই জন্য, বুঝছো? কারণ হইলো আমি বহুত কষ্ট করে করে এগুলা শিখছি। এপিক্যাল ফোরামেন যদি এইটা হয়, সব সময় কি এপিক্যাল ফোরামেন এটা হয়? হবে না তো। সব দাঁতে কি হয়? হবে না। এটা হচ্ছে ধরো তোমার আপার হলো কিটা, তো ছবি আঁকতে পারি না ভালো করে, বিরক্ত লাগে। এটা হচ্ছে এপিক্যাল ফোরামেন ধরো লোয়ারের, হ্যাঁ, একটা জায়গা মতো আছে, একদম ক্যানেল সোজা আসলো এই পাশে আসলো, কোনো কোনো জায়গায় দেখবা এখানে এসে বসে আছে, কোনো কোনো জায়গায় দেখবা এখানে এসে বসে আছে, এইটুক জায়গা নাই। তুমি অনেক কালকেই আমি একটা পেশেন্টের বহুত কষ্ট করে আমেরিকা থেকে আসছে, চেষ্টা করতেছি লোয়ার 5-এ কাজ করার জন্য, এইখানে এসে ও বেটা এভাবে ভাগ হয়েছে, এভাবে ভাগ হয়েছে, এখানে কোনো ক্যানেলের কিচ্ছু নাই। আর আমি এক্সরেতে দেখতেছি এত বড়, এত বড় আমার একটা মানে তোমার স্পেস, যে স্পেসটা আমি মানে মিস করে গেছি, কেমন লাগে বলো? কারণ হচ্ছে আমার মাথা নষ্ট হয়ে গেছে এই কারণে যে এক্সরেতে দেখাচ্ছে এতটুকু একটা ডেড স্পেস, এই স্পেসটা যদি বাকি থাকে রিরুট ক্যানেল করা লাগবে না? তো আমি তো শর্ট সিল করে ফেলবো, কিন্তু আমাকে
এইটুক জায়গায় এসেই আমার ইলেকট্রনিক্স অ্যাপেক্স লোকেটার বলতেছে না না না, আর যেও না, লাল দেখাচ্ছে, লাল, বুঝছো? এতটুকু আসার সাথে সাথে লাল হচ্ছে। এই যে এটা থাকে ব্লু, গ্রিন, রেড, ব্লু তো গেল, গ্রিনও গেল, রেড দেখাচ্ছে। রেড দেখালে আমি আরো যাব, বুঝছো? যাওয়ার কথা না। বাট এটা আমাকে দেখাচ্ছে হইলো তোমার রেডিওগ্রাফে দেখাচ্ছে এই লাইন, আর ইলেকট্রনিক্স অ্যাপেক্স লোকেটারে বলছে তুমি ঠিক আছো। এনিওয়ে, স্যারের রুমে আমি গিয়ে কি শিখে আসলাম দেখো, এই পারফোরেশন আর ট্রান্সপোর্টেশন এক কথা না। পারফোরেশন করলে এই দিক দিয়ে একটা বের হয়ে চলে গেছে, হ্যাঁ, এটা পারফোরেশন। ডেফিনেটলি তুমি একটা এপিক্যাল ফোরামেন দিয়ে এত দূর চলে গেছো, এটা ডেফিনেটলি পারফোরেশন। ঠিক আছে, এটা ডেফিনেটলি পারফোরেশন। তাইলে ট্রান্সপোর্টেশন জিনিসটা কি? তুমি একটা এই যে বাঁকা ক্যানেলে ইউজ করছো, একটা হচ্ছে ওই রিমার, একটু আগে আমি যে বলতেছিলাম রিমার ইউজ করো, রিমার রিমার ইউজ করে রিমার বেটা করছে কি ওইদিকে না গিয়ে এখানে গেছে, এই সোজা না গিয়ে ও এইখানে গেছে, এখানে গিয়ে নতুন একটা ফোরামেন বানাইছে, দ্যাট ইজ কল্ড ট্রান্সপোর্টেশন। বুঝতে পারছো? এইখানকার জিনিসটা এখানে বানাই ফেলছে নতুন করে। ট্রান্সপোর্ট মানে কি এক জায়গা থেকে অন্য জায়গা না? তাহলে পারফোরেশন আর ট্রান্সপোর্টেশন টার্মটা আলাদা হইলো না? তাহলে ওই আমি যখন ছবি বের করে, আমার এখনো মনে আছে স্টিফেন কোহেনের কোন সাইডে, কোন রাইট সাইড না লেফট সাইডে ছবিটা আছে, স্যারকে এনে জাস্ট সামনে বসায় দেখাইছি, বাস সবাই চুপ হয়ে গেল। তা আমাকে একটু কেমন জানি ইয়ে করতো আর কি, বলতো এই মেয়েটা বেশি কথা বলে। এই কারণে বেশি কথা বলতাম। একটু বেশি জানলে মনে হয় না যে সত্যিটা বলি, মিথ্যা কথাটা কেন জানবে সবাই, সবাই সত্যিটা জানুক। তা আমার জন্য আল্লাহ রহমত সবাই জেনে গেল, সিনিয়ররাও। যাই হোক, গ্রেটার ট্যাপার ফাইলও আছে আমাদের, টাইটানিয়াম ফাইল, বুঝছো? আর হচ্ছে কোয়ান্টেক ফাইল আছে, নিকেল টাইটানিয়াম রোটালি ফাইল আছে। তারপরে হচ্ছে আর কি ফাইল আছে, অনেক ফাইল আছে, অনেক শেপের ফাইল আছে। এই যে তোরাবিনেজাদের নাম শুনবা তোমরা, মাহমুদ তোরাবিনেজাদ, ইনি একজন ইরানে জন্ম, বাট আমেরিকায় ইয়া ইউনিভার্সিটিতে, লিমা লিন্ডা ইউনিভার্সিটি, লোমা লোমা সরি, লোমা লিন্ডা ইউনিভার্সিটিতে কাজ করে। এই ভদ্রলোকের আবিষ্কার অনেক, এই ভদ্রলোক এগুলো আবিষ্কার করছে। আবার আমার যে রিসার্চ মেটেরিয়াল এমটিএ, সেটাও সে আবিষ্কার করছে পোর্টল্যান্ড সিমেন্ট থেকে। আমি এনার উপরে খুবই খুশি, আমি এনার উপরে খুবই কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ, ওনার সাথে ওইরকম করে আমার ডাইরেক্ট ইয়া হয়ে হওয়ার জন্য। অ্যাডভান্টেজেস অফ নিটি অ্যালয়েস, দেখো আমি একটু আগে যেগুলো তোমাদেরকে বলে ফেলছি সেই জিনিসগুলাই এখানে আছে। শেপ মেমোরি আছে, মানে এই ইনস্ট্রুমেন্টটা এই ব্যাকা ভাবে এইভাবে গেছে, ওইটা তুলে আনছো তুমি ইনস্ট্রুমেন্টটা, ওর মেমোরি আছে, ও ওইভাবেই যাবে, এই দিকেই যাবে, ও আর এইদিকে যাবে না। শেপ মেমোরি এটাকে বলে। শেপ মেমোরি সব স্টেনলেস স্টিল ফাইলের থাকে না, নিকেল টাইটানিয়ামের থাকে। তাহলে সুপার ইলাস্টিসিটি, লো মডুলাস অফ ইলাস্টিসিটি, গুড রেজিলিয়েন্সি, করোশন রেজিস্ট্যান্স, সফটার দেন স্টেনলেস স্টিল, বুঝছো? আর ডিসঅ্যাডভান্টেজ, পুয়ার কাটিং এফিসিয়েন্সি, কাটে না বেশি, ঘষ 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 করে কাটে না। ডু নট শো সাইন্স অফ ফ্যাটিগ বিফোর দে ফ্র্যাকচার। আমি তোমাদেরকে বলছি না, হি এই দিস নিটিফাইল উইল নো দেয়ার ইজ নো সাইন, বুঝছো, বিফোর ফ্র্যাকচার। একটু আগে বললাম না, সেইটাই ওরা ভদ্র ভাষায় বলছে। বইয়ের ভাষা আর আমার ভাষা তো আলাদা হবে, তাই না? পুয়ার রেজিস্ট্যান্স টু ফ্র্যাকচার অ্যাজ কম্পেয়ার টু স্টেনলেস স্টিল। ব্যাস, এই যে যাদের নিটিফাইল শর্ট নোট আসবে তারা এখান থেকে পড়ে নিও। এখন আমি আসলাম সনিক অ্যান্ড আল্ট্রাসনিক এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট, এইটাই এখন আমাদের জরুরি দরকার। এগুলা ডেভেলপ করা হয়েছে ফর ক্লিনিং শেপিং অফ দ্য রুট ক্যানাল সিস্টেম অ্যান্ড ফর দ্য 3D অবটুরেশনের জন্য। 3D অবটুরেশন হবেই না যদি না তুমি এই জায়গাটায় শুধু যাও, এখানে গেলা না, এখানে গেলা না, এই জায়গাটায় এসে 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 তাহলে তোমাকে ব্যাকটেরিয়া মারতে হবে। তাহলে ব্যাকটেরিয়া মারার জন্য আমাদেরকে সনিক এবং আল্ট্রাসনিক কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে। অথবা যার নাই হাতের কাছে, ম্যাডাম আমি উপজেলায় প্র্যাকটিস করি, আমি আপনার এসব কোথায় পাবো? তার জন্য আছে বাবা ব্যবস্থা। কি ব্যবস্থা জানো? সে ফাইলটাকে ইউজ করবে, ফাইলটাকে সোডিয়াম হাইপোক্লোরাইড দিবে ক্যানেলের মধ্যে, দিয়ে দিয়ে সে ফাইলটাকে ঘুরাবে, জোরে জোরে ঘুরাবে,
জোরে জোরে ঘোরাবে ক্যানেলের ভিতরে, হ্যাঁ, ওয়ালে না, ভিতরে ঘোরাবে, তাতেই ওর একটা ভাইব্রেশন হবে, ওই ভাইব্রেশনেই সব চলে যাবে, ওই জায়গাগুলোতে চলে যাবে। ঠিক আছে? আর কি, আরো একটা আবিষ্কার করছি সেদিন, তোমাদেরকে আমি ভিডিও দেখাবো, মজার মজার জিনিস। আমার সাথে অনেকেই আছে তো ফেসবুকে, তারা আমাকে অনেক সুন্দর সুন্দর জিনিস পাঠায়। সে করছে কি, একটা মাইক্রোমোটর হ্যান্ডপিসের মাথার মধ্যে জিপি ঢুকাইছে, বুঝছো? এত সুন্দর ঘটনা। জিপি ঢুকায়, সে বলতেছে কি, তোমার ইয়া লাগবে, সনিক আর আল্ট্রাসনিক ইনস্ট্রুমেন্ট নাই, তুমি জিপিটাকে ঢুকাও এই মাইক্রোমোটরে, ঢুকায় ওটার হইলো তুমি কন্ট্রোল করো, ওটা তুমি অল্প হইলো ভাইব্রেশন দাও, দিয়ে তারপরে ওটাকে ক্যানেলের ভিতরে ঢুকাও, বাস, ওইটাই তোমার হচ্ছে এন্ডো অ্যাক্টিভেটরের কাজ করে দিবে। যারা শুনতেছো ভালো করে, যারা প্র্যাকটিস করো, তারা এই কাজ করতে পারো। আমি সেদিন করার চেষ্টা করছিলাম, আমার ওই যে অ্যাসিস্ট্যান্টরা আমার ইয়াটা হোলটা পিছনে ইয়ার মাইক্রোমোটরের হোল মোটা করে ফেলছে, 40 নাম্বারও ঢুকতেছে না, লুজ হয়ে বের হয়ে যাচ্ছে। কি যে শিখাইলো আমার মেয়ে, বুঝছো, 2 হাত দিয়ে ধরে ধরে টানতেই পারতেছি না। তোমরা আমার চেয়ে কত ভালো জানো এগুলা, এগুলা পড়ছি, পড়ে লিখছি, ওদেরকে একটু না বুঝাই দিলে কি হবে? সনিক্স অ্যান্ড আল্ট্রাসনিক্স এন্ডোডন্টিক্স, এই দেখো এখানে কি কি আছে, ক্যাভিটেশন আছে, নতুন অসিলেশন আছে। আল্ট্রাসনিক ইনস্ট্রুমেন্ট দিয়ে তোমার কি করা যায়, এটা হচ্ছে কত কিলোহার্টজ এর মধ্যে এরকম ঘোরে, কে ফাইল দিয়েও ঘুরাইতে পারো, ডায়মন্ড কে ফাইল যে অ্যাক্টিভেট করতে পারো। তারপরে হচ্ছে আর কি আছে, এই যে একটু আগে আমি পড়ছি তোমাদের জন্য, এটা জানো, অ্যাকাস্টিক স্ট্রিমিং, এইটা আজকাল করতেছে সবাই। অ্যাকাস্টিক স্ট্রিমিংটা হইলো একটা ফ্লুইড আর কি, ফ্লুইডের মধ্যে ক্লোরহেক্সিডিন থাকে, ইয়া থাকে, কি সোডিয়াম হাইপোক্লোরাইট থাকে, ইডিটিএ থাকে, এগুলো সব থাকে। এটার ভিতরে ঢুকায়, হ্যাঁ, পালস চেম্বারের ভিতরে ওটা ভিতরে ঢুকায় দিচ্ছে। ঢুকায় কেউ কেউ লেজার দিয়ে অ্যাক্টিভেট করতেছে, আর কেউ কেউ হচ্ছে ইনস্ট্রুমেন্ট গুলা দিয়ে হাইড্রোডাইনামিক স্ট্রেস এটাকে করতেছে, ইমপ্রুভিং ক্লিনিং অ্যাবিলিটি অফ দ্য ইরিগেটিং সলিউশন থ্রু হাইড্রোডাইনামিক স্ট্রেস। এইটা হচ্ছে লেটেস্ট। এই দাও আমার বইয়ের মধ্যে কত লেটেস্ট জিনিস আসছে। তাহলে তোমাদেরকে এটা জানাবো না? কেমন হয়? আগে বন্ধ করে দিলে মন খারাপ হয়ে যায় আমার, তোমাদেরকে এত শিখাইতে চাই। বিফোর আল্ট্রাসনিক ইনস্ট্রুমেন্টেশন দ্য এপিক্যাল থার্ড এরা বলছে অনেক দূর প্রিপারেশন করে নিতে হয়, আসলে নিতে হয় না, বুঝছো? এটা তো অনেকদিন আগের বই আমার লেখা। আমি এখন বলবো তোমাকে, অ্যাটলিস্ট বলছে সাইজ 30 or 40 ফাইল ইউজ করতে হবে। কেন? কার্ভ ক্যানেলে যাওয়া যাবে, 30-40 ফাইল যাওয়া যায় না। এখানে তোমাদেরকে আমি আরেকটা ভালো করে খবর দিয়ে রাখি, সেটা হলো আমার স্যার বলছে ভাইটাল পাল্স যদি থাকে, তাহলে ইউ জাস্ট এনলার্জ 3 সাইজেস লার্জার দেন ইনিশিয়াল ইনস্ট্রুমেন্ট। ইনিশিয়ালটা হয় না, ইনিশিয়াল মানে হলো কি 10 নাম্বার, তাই না? 10 নাম্বার দিয়ে আমি এপিক্যাল ফোরামেন পর্যন্ত পাস করে চলে যাব, সেটা তো আমার ন্যাভিগেশন করা হলো, সেটা তো আমার হচ্ছে তোমার আলট্রা ইয়া কি জানি রোটারি ইনস্ট্রুমেন্ট ইউজ করার জন্য আমার হলো প্রাথমিক একটা নিয়ম, হ্যাঁ, এগুলো পরে শেখাবো আমি তোমাদেরকে। কিন্তু কার্ভ ক্যানেল যদি হয়, সেখানে যদি আমি 40-30 পর্যন্ত যাই, ফাইলিং করি, তাহলে কার্ভ ক্যানেলের ওই এপিক্যাল রিজিয়নের, এপিক্যাল এই যে এইটুক রিজিয়নের কি ডেন্টিন থাকবে? সব ডেন্টিন উড়ে চলে যাবে। এই 40 পর্যন্ত গেলে ডেন্টিন নাই হয়ে যাবে। সেই ডেন্টিন নাই হয়ে গেলে এটা মোর প্রন টু ফ্র্যাকচার হয়। সেই জন্য আমি তোমাদেরকে বলবো এই 30 পর্যন্ত ইউজ করো আল্ট্রাসনিক ইনস্ট্রুমেন্টেশন করার আগে। কেন? 25 পর্যন্ত করলেই হবে। 25 পর্যন্ত করলে হবে কখন? যখন ভাইটাল পাল্স থাকবে, বুঝছো? তুমি 10 নাম্বার গেলা না, 10 নাম্বার দিয়ে ওয়ার্কিং লেন্থ নিছো, শেষ করো। 10 বাদ, 15, 20, 25, 3 সাইজেস লার্জার দেন ইনিশিয়াল ইনস্ট্রুমেন্ট। তাহলে এই 25 পর্যন্ত করে তোমার যদি স্টেইনলেস স্টিল ইনস্ট্রুমেন্ট ইউজ করো, তোমার যদি রোটারি না থাকে, তাহলে ইউ ক্যান ট্রায়াল দ্য 25 নাম্বার ফাইল, যদি তোমার হচ্ছে ক্যানেলে ঢোকে ফুল লেন্থ, তাহলে ওইটাই তোমার মাস্টার জিপি, বুঝছো? তাহলে আর তোমার এপিক্যাল রিজিয়ন কেন বাড়াবা? বাড়ানোর দরকার নেই। এখন যদি প্রবলেম হইলো একটা ডিস্টাল ক্যানেল করতেছো, একটা আপার হইলো 6 এর প্যালাটাল ক্যানেল করতেছো, স্ট্রেইট মোটামুটি ক্যানেল, সেইখানে তো তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে, অনেক দূর পর্যন্ত যাইতে হবে। কেন? ওখানে ডেড ডেন্টিন আছে, ব্যাকটেরিয়া আছে, এগুলাকে তোমার রিমুভ করতে হবে। দ্যাট ইজ হোয়াই ওইখানে তোমাকে বেশি যাইতে হবে, 30-35 পর্যন্ত যাইতে হবে। তারপর তুমি
কি করলা, ওই যে যেই জিনিসটার কথা বললাম আমি, সোডিয়াম হাইপোক্লোরাইড ওয়ার্ম করে নাও একটু। হ্যাঁ, 5.25% ইউজ করতে হবে, নট নেসেসারি 5.25% ইউজ করবে যারা রাবার ড্যাম ইউজ করবে, যারা এটাকে গরম করা লাগবে না। তুমি হালকা একটা বোলের মধ্যে গরম পানির মধ্যে যদি সোডিয়াম হাইপোক্লোরাইটের একটা বাটির মধ্যে নিয়ে নাও, হ্যাঁ, তাহলে তো ওয়ার্ম হয়ে যাবে। তাহলে ওয়ার্ম যদি ইউজ করো, পাল্প চেম্বারের পাল্প তুলে ফেলো ভালো মতো, ওখানে যদি সোডিয়াম হাইপোক্লোরাইট ফিউ ড্রপ ফেলে রাখো 3 to 5 মিনিটস, অল দ্য পাল্প টিস্যু ডিজলভ। বুঝছো? হয়ে যাবে কত, উইদিন 3 to 5 মিনিটস। তাহলে পাল্প টিস্যু ডিজলভ করে তুমি এটাকে শেষ করে দিলা। আর ক্যানেলের ভিতরে এভাবে তুমি সাইড ভেন্ডেড নিডল আছে আমাদের, তাই না? কত সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো ইউজ করবা। আলট্রাসনিক ফাইল গুলাকে ইনসার্ট করতে হবে ইন্টু দ্য রুট ক্যানেল আপ টু দ্য ওয়ার্কিং লেন্থ বিফোর ওয়ান অ্যাক্টিভেটস দ্য ফাইলস মোশন। ওয়ার্কিং লেন্থ পর্যন্ত দিতে বলে কেন? 0.5 to 1 মিলিমিটার আমি শর্ট করি অনেক সময়। কেন? কারণ হইল এগুলা সব এপিক্যাল রিজন দিয়ে যদি ইনট্যাক্ট থাকে, এপিক্যাল ফোরামেনটা ইনট্যাক্ট থাকে, তাহলে কোনো সমস্যা নাই। যদি রিজর্পশন থাকে, বেশিরভাগ গুলো তো পেরিয়াপিক্যাল পেরিওডন্টাইটিস নিয়ে আসে, বেশিরভাগ গুলো তো পেরিয়াপিক্যাল অ্যাবসেস নিয়ে আসে। সেগুলোর মধ্যে যদি তুমি একদম ফুল ওয়ার্কিং লেন্থ পর্যন্ত গিয়ে ভালো মতো স্ট্রিমিং করো, তাহলে ওর গাল ফুলে আসবে পরের দিন, ফ্লেয়ার আপ নিয়ে আসবে, পুজ আরো ভরায় নিয়ে আসবে। বুঝতে পারছো? এই জন্য ওয়ার্কিং লেন্থ পর্যন্ত নেওয়ার পরেও আমি গার্ড লাগাই দিই। বুঝছো? 0.5 মিলিমিটার একটা গার্ড দিই, গার্ড লাগাই দিয়ে একটু কমাই নিই, কমায় নিয়ে আল্ট্রাসনিক টিপ দিয়ে আমি সব সময় এই যে অ্যাক্টিভেটর, যেটা এন্ডো অ্যাক্টিভেটর, এটা দিয়ে আমি ইয়ে করি, মানে তোমার অসিলেটরি মুভমেন্ট করি। ঠিক আছে? তাহলে কি হয়, ল্যাটারাল ক্যানেল অ্যাক্সেসরি ক্যানেল গুলা থেকে এগুলো সব বের হয়ে চলে আসে। দেখো এখানে সনিক ইনস্ট্রুমেন্ট আছে, বোথ সনিক অ্যান্ড আল্ট্রাসনিক ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু এগুলো খুব বেশি ভিগোরাস ইউজ করা যায় না। করলে ওই দেখো ট্রান্সপোর্টেশন অফ দা রুট ক্যানেল ইফ ইউজড কেয়ারলেসলি। বুঝছো? এইগুলো আমি তোমাদের পড়াই দিলাম আর তোমরা করা শুরু করে দিলা, ম্যাডাম বলছে করতে, তাহলে তো ভয়ঙ্কর ঘটনা ঘটবে। এটা হচ্ছে যারা এক্সপার্ট তারা ইউজ করবে, তুমি ইউজ করবা প্রথমে ফাইল ফাইল দিয়ে করবা। আর না পারলে তোমাকে বুদ্ধি শিখাই দিলাম, মাইক্রো মোটরের পিছন দিয়ে তুমি জিপি ঢুকাবা, জিপিটা আটকায় দিবা টাইট করে, তারপরে ওখানে ভাইব্রেশনে যাবে, তোমার কোনো সমস্যা নেই। জিপি তো ইনার্ট, কোনো অসুবিধা নেই, জিপি ফেলাই দিলা। তারপর দেখো আরো কত কিছু আছে, ডিভাইস টু ডিটারমাইন ওয়ার্কিং লেন্থ। আমরা জানি অ্যাপেক্স লোকেটার খুবই জরুরি দরকার। তোমাদেরকে আমি বললাম না একটু আগে, ছবি এঁকে দেখাই দিলাম যে এইখানে সব জায়গার ক্যানেল এখানে থাকে না, ক্যানেল আপার টুয়ে এখানে থাকে বেশিরভাগে, হলো ম্যাক্সিলারি টুয়ে, এই যে ম্যাক্সিলারি ল্যাটারাল ইনসিসর এখানে বাইর হয়ে যায়। তোমার এক্সরেতে দেখবা, হায় হায় আমি এত দূর শর্ট, এত দূর শর্ট, হ্যাঁ এত দূরে শর্ট। কেন? এই যে রেডিওগ্রাফিক অ্যাপেক্সটা, এটা হলো অ্যানাটমিক্যাল অ্যাপেক্সের সাথে ডিফার করে। বুঝতে পারছো? এইখানে দেখা গেছে তোমার এক্সিট হয়ে গেছে, ক্যানেলের অরিফিস এক্সিট হয়ে গেছে, এইখানে তোমার এই যে অ্যাপেক্স লোকেটারের জরুরি দরকার। আমি যেটা ভুল করছিলাম, আমার যেটা সমস্যা হয়েছে কালকেই, সেটা তোমাদেরকে একটু আগে বুঝাইছি। দ্যাট ইজ হোয়াই উই নিড অ্যাপেক্স লোকেটার। অ্যাপেক্স লোকেটারের লিড থাকে, পেশেন্টের মুখের মধ্যে আমরা দেই, পেশেন্টের মুখের মধ্যে ঢুকায় দিয়ে তারপরে আমরা কি করি, আমরা একটা ফাইল ঢুকাই দিই। হ্যাঁ, আমাদের আগে ওয়ার্কিং লেন্থ নেওয়ার যে জিনিসটা আছে, কিভাবে নিব, আগে হইলো রোটারি ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি ইনিশিয়াল অ্যাক্সেস করি, তাই না? তারপরে আমি 10 নাম্বার একটা ফাইল ঢুকাই। কেন? ক্যানেলটা ঠিক আছে কিনা, ক্যানেলের ভিতরে কোনো ক্যালসিফিকেশন আছে কিনা, ক্যানেলটা যায় কিনা। প্রোগ্লাইডার ইউজ করে আজকাল সবাই। তারপরে কি ইউজ করে, এই যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করতে হবে, কেন এগুলো ফোর্স সেপ আছে, এগুলা হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্ট মেটাল ফিলিং এক্সট্রাক্টর আর কি, বের করার জন্য। ইনস্ট্রুমেন্ট ভাঙ্গে টাঙ্গে কত কাহিনী হয় না। ক্যান্সেলার কিট নাম শুনছো না? ক্যান্সেলার কিট কেন ইউজ করা হয়? আজকাল ক্যান্সেলার কিট খুব বেশি ইউজ হয় না। বুঝছো কি ইউজ হয়? এটা পেন ইউজ করা যায়, পেনের মাথার মধ্যে এরকম থাকে হুক, পেনের মাথার মধ্যে হুক থাকে, আমি ছবি দেখাবো তোমাদেরকে, আমার কাছে আছে এগুলো সব, আমি রেখে দিছি তোমাদেরকে দেখানোর জন্য। এই হুকটা দিয়ে যত দূরে ইনস্ট্রুমেন্ট যাক, ইনস্ট্রুমেন্টের চারপাশে একটু ইয়া করে নিবা, ফাইলিং করে নিলা আল্ট্রাসনিক, হ্যাঁ আল্ট্রাসনিক দিয়ে এরকম করে করে নিলা, নড়ে গেল,
তারপরে এই যে এই পেন একটা আছে, পেনের মাথার হুক আছে, এই হুকটা দিয়ে ইনস্ট্রুমেন্টকে এরকম করে ধরে টান দিলে বাস উঠে চলে আসলো। এগুলো হচ্ছে অকাজ হবে না যদি না তুমি ঠিক মতো কথা মানো, মেনে চলো। এই ইনস্ট্রুমেন্ট গুলো তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি একবারে, কারণ ইনস্ট্রুমেন্টের চ্যাপ্টারে আমি এগুলো সব রেখে দিছি। দূর কোথায় চলে গেল দেখো তো। এই বাবা, অনেকক্ষণ পরে দিলাম। শুধু এটার জন্য এ কাজ হচ্ছে। যা, আমার মেয়ে কি সুন্দর করে শিখা দিয়ে গেল বুঝছো, আর আমি তোমাদেরকে একবারে ইয়ে করতে গিয়ে এইটা থাকলো তোমাদের কাছে। তোমরা ইচ্ছা মতো পড়ে নিবা, বুঝে নিবা, নোট করে নিবা। এখান থেকে আন্ডার গ্রেডে পাশ করার জন্য খুব বেশি কিছু লাগে না। এই শর্ট নোট আসে, জিজ্ঞেস করে এগুলোর মধ্যে ডিফারেন্স কি, ফাইল আর রিমার, তারপরে ব্রচ তিনটা হাতে ধরায় দেয়, ধরায় দিয়ে বলে এগুলোর মধ্যে ডিফারেন্স কি। আর আমার এখানে তো থেকেই গেল সব। তোমাদের জন্য আল্লাহ রহমতে একদমই একবারে এক চান্সে সব পাশ করে যাবা এইটা পড়লে। আমার কথা যদি ভালো করে শোনো সবাই। আর যারা একটু বেশি বেশি কথা বলতেছি কারণ হচ্ছে এখানে এফসিপিএস এমএস এর স্টুডেন্ট হয়তো যারা আছে, তাদের জন্য সুবিধা হয় একটু, তাদের তাদের জন্য একটু বলতে হয় বেশি বেশি কথা, ওরাও রিকোয়েস্ট করছে। এখানে তো সবই লেখা আছে, এখানে তোমরা পড়ে নিও। আজকাল বলা হচ্ছে কি, এর ফাঁকে একটা কথা বলিনি, এই যে এগুলো দেখাইলাম না ইনস্ট্রুমেন্ট, গেটস গ্লিডেন বার হাবিজাবি পেসো রিমার, এগুলা দিয়ে দিয়ে ইয়া তুলবো, কি জানি বলে, জিপি তুলবো, মানে ওয়াইড করব, পোস্ট প্রিপারেশন করব, পোস্ট স্পেস। এগুলো আজকাল বলতেছে কি জানো, আজকাল বলতেছে ইউ অনলি রিমুভ জিপি। কেন? ডেন্টিন কাটিও না, ডেন্টিন কাটবা না, খালি রিমুভ করো জিপি। জিপি তোলার পর তুমি ওই জায়গাটাতে ফাইবার অপটিক পোস্ট ইউজ করো। ফাইবার অপটিক পোস্টকে এচিং বন্ডিং করে ওইটার ভিতরে প্যারাকোন নামে একটা মেটেরিয়াল আছে আমাদের, ওইটা ঢুকায় দাও। ওইটা অটো কিওরও আবার লাইট কিওরও। সেই জন্য আমরা ওইটা দিয়ে সুন্দর করে পোস্ট কোর প্রিপেয়ার করে সুন্দর মতো ওইখানে এচিং বন্ডিং হয়ে যায়, যেহেতু লাইট কিওর কম্পোজিট দিয়ে দাঁতের মতো শেপ একদিনই বানাই দিই। কালকেই আমি ইনশাল্লাহ 11টার সময় এক ভদ্রলোকের বানায় দিব। এই যে আমাদের আরেকটা ইনস্ট্রুমেন্ট দেখো, খুবই জরুরি, এগুলো না পড়ালে হবে? টাইম চলে গেলে তো হবে না। এই যে ফিঙ্গার স্প্রেডার কেন লাগে বলো তো? হ্যান্ড স্প্রেডারও আছে, ফিঙ্গার স্প্রেডারও আছে। হ্যান্ড স্প্রেডার গুলা হচ্ছে দরকার কোথায়? পিছনের দাঁত হা করতে পারতেছে না, তোমার আঙ্গুলি যাচ্ছে না, তখন এটা দরকার। আর হচ্ছে ফিঙ্গার স্প্রেডার সামনের দাঁতের জন্য দরকার। এটা দিয়ে জোরে জোরে জোরাজুরি চিপাচিপি করবা না, ছেলেরা খুবই গায়ের জোরে কাজ করো, কখনোই জোরে প্রেসার দিবা না। এই ফিঙ্গার স্প্রেডার ইউজ করার নিয়ম হইলো ল্যাটারাল কম্প্যাকশনের জন্য দরকার হয়। একটা জিপি দিছো, মাস্টার জিপি দেওয়ার পরে তোমার একটু জায়গা দরকার, তাই না? ল্যাটারালি তুমি একটা কত নাম্বার নিবা, ধরো মাস্টার জিপি গেছে তোমার 25, লেন্থ গেছে 21, তাহলে তুমি 1 মিলিমিটার কমাও, 20 বানাও। এইটার হচ্ছে এইটার হচ্ছে লেন্থটা কমাও। কি কমাবা? 21 থেকে এটার হলো কমাবো কিভাবে ম্যাডাম, একজন জিজ্ঞেস করছিল সেদিন। এইখানে একটা ইয়ে দাও, গার্ড লাগাও, গার্ড লাগিয়ে তো 1 মিলিমিটার কমে গেল। তারপরে 15 নাম্বার লাগবে না, 20 নাম্বার লাগবে না, 25 নাম্বার লাগবে, এগুলো তো তোমার নাম্বার অনুযায়ী, তাই না? তুমি যদি 25 দিয়ে, এই যে এই জিপিটা দেখা যাচ্ছে 25-এর মতো, 25 জিপি দাও, তাহলে তোমার কি 25 যাবে? ফিঙ্গার স্প্রেটার মাথার মধ্যে বুদ্ধি খেলতে হবে, যেটা যাবে সেটাই দিতে হবে। 20 দেওয়ার নিয়ম, না গেলে 15 দাও, দিয়ে 1 মিলিমিটার শর্ট করো, এপিক্যাল এরিয়াটাতে যাবা না। এপিক্যাল এরিয়া তো ভর্তি হয়ে আছে তোমার মাস্টার জিপি দিয়ে, সিলার দিয়ে। এখানে আবার কি, তোমার জায়গায় এই দিকে হয়ে আছে, তাই না? ফ্লেয়ার আপ এই দিকে হয়ে আছে, এই দিকে হচ্ছে তোমার এই ক্যানেলটা হইলো ওয়াইডার হয়ে আছে, ফানেল শেপ। এই দিকে তোমার লাগবে, তোমার তো এখানে দরকার নাই। ওইতে সাইড দিয়ে তুমি এইটা ঢুকায় দাও,
আস্তে করে সাইড দিয়ে একটু এটা ঢুকাই দাও, যতদূর যায়। ডোন্ট প্রেস। প্রেস করলে এখানকার ডেন্টিন ভেঙে যাবে, মাইক্রো ফ্র্যাকচার হবে, তুমি এক্সরে করলে বুঝতে পারবে না। তারপরে তোমার কাছে পেশেন্ট, এত সুন্দর সিল করছি, আপনার কিসের ব্যথা? ঝাড়ি মারবা রুগীকে। আসলে তো তুমি অকাজ করছো। এখানে ছেলেরা বিশেষ করে অসম্ভব প্রেসার দেয় এই জায়গাটায়। আমি দেখছি মাস্টার জিপি দেওয়ার পরে জোরে জোরে অনেকগুলা, বাপ রে বাপ, এতগুলা জিপি গেছে, এতগুলা জিপি যাইতেই আছে। যে ম্যাডাম দেখেন, আমি যে কি করছিস রে, মারাত্মক কাহিনী করে ফেলছিস তো। আমার তো জিপি যায় না, এ পাশে একটা যায়, এই পাশে ম্যাক্সিমাম আরেকটা যায়, তোর এতগুলা গেল কিভাবে? তার মানে ওর এটা প্রিপারেশন হয় নাই। বুঝতে পারছো? প্রিপারেশন যদি ভালো হয়, আজকাল আমরা বায়োসিরামিক সিলার ইউজ করি, সিলাপেক্স ইউজ করি, তা আমরা এটা দিয়ে তো সুন্দর করে দিয়ে দিই, একটা মাস্টার জিপি গেল শেষ। আর যদি যেহেতু আমরা ওয়াইডার করি একটু ক্যানেলটা, সেই জন্য আমাদের এখানে একটু সিলারের সাথে এই ফিঙ্গার স্প্রেডার দিয়ে একটু 1 মিলিমিটার কম দিয়ে আমরা কয়েক সেকেন্ড, 10 to 20 সেকেন্ড ওয়েট করি, টু ক্রিয়েট স্পেস, ল্যাটারালি টু ক্রিয়েট স্পেস। মাস্টার জিপির সাথে একটা স্পেস ক্রিয়েট করার জন্য আমি একটু দিয়ে রেখে দিলাম 20 সেকেন্ড। দেওয়ার পরে এটা তোলো, তুলে এখানে তুমি একটা জিপি ঢুকাই দাও, এখানে একটা জিপি ঢুকাই দাও, শেষ। এগুলা মাথা হট ইনস্ট্রুমেন্ট দিয়ে পুড়ায় দাও, একদম অরিফিস থেকে হট ইনস্ট্রুমেন্ট দিয়ে পুড়ায় দাও। আজকাল আবার যে মানে লিকুইড জিপি দিয়ে অনেকেই ভর্তি করে দেয়। আমার মনে হয় দরকার হয় না, কারণ এত দরকার নাই। যেহেতু বায়োসিরামিক সিলার ইউজ করি, আমার আর এগুলোর দরকার হয় না। ওরা করে, ওদের সিল সুন্দর দেখা যায় সেই জন্য। এখানে অনেক কিছু লেখা আছে, ইঞ্জিন অপারেটেড গাটাপারচা কন্ডেন্সার, থার্মাল কম্প্যাকশন আছে, অপটুরা 2 আছে, থার্মাফিল আছে, বহুত কাহিনী আছে। এত কিছু লাগে না, হ্যান্ড দিয়ে এটা যথেষ্ট। বুঝতে পারছো? এই যে এখানে আছে হিট সিস্টেম আছে, গরম করার সিস্টেম আছে। গাটা পাচ্চাটাকে দিয়ে অনেক সময় গরম করা লাগে। এই যে গরম করার ইনস্ট্রুমেন্ট দেখো, হট শট, অনেক গরম করার ইনস্ট্রুমেন্ট আছে এখানে। অপটুরা 2 মেথড আছে, থার্মোপ্লাস্টিসাইজ গাটা পাচ্চা আছে, ইনজেক্টেবল আছে। বিচ্ছিরি ইনজেক্টেবলটা আমি ইউজ করছি, বুঝছো? একদম ইনজেক্টেবল করে জায়গা মতো যাই না, এবার আগেই সেট হয়ে যায়। ফালতু বেটারা কি কি একটা করে ইউজ করে, বার করে, আর জীবন শেষ করে দেয়। সব জায়গায় লাগে না। ইনজেক্টেবলটা যেখানে তোমার মনে হবে যে রিজর্পশন হয়ে আছে, মনে হবে যে ওখানে ওয়াইড আছে ক্যানেল, অ্যাপেক্সিফিকেশন করছি, একটা মাস্টার জিবি দিয়ে হবে না, সাইড গুলা দিয়ে ফাঁকা থাকবে, সেখানে ইউজ করবা। আন্দাজি সব জায়গায় করতে বলে। যারা কোম্পানি বানাইছে, ম্যানুফ্যাকচারাররা, তাদের সব কথা শুনবা না, নিজের মাথা বুদ্ধি খাটাবা। এটা কি বলতো, 35 নাম্বারটা মজার জিনিস না? থার্মাফিল অবটুরেটর, আ প্লাস্টিক ক্যারিয়ার বেস ডিভাইস কোটেড উইথ গাটা বাচ্চা। বুঝছো মজার জিনিস? কালকে আমাকে এটা করতে হবে, কারণ ওই ভদ্রলোকের আমি পোস্ট দিব। ভদ্রলোকের কি করব, এইটুক জায়গা পর্যন্ত আমি সিল করব। কত, 16 মিলিমিটার হয়েছে বোধহয় ওনার, 16 মিলিমিটারে 6 রাখবো, এই 6 পর্যন্ত আমি সিল করব, বাকিটা আমি খালি রাখবো। কেন এই 10 খালি রাখবো? এটা হচ্ছে ফাইবার অপটিক পোস্ট, এচিং বন্ডিং করে ক্যানেলও করব, এটাও করব। এচিং বন্ডিং করে আমাদের অবশ্য ভালো জিনিস আছে, প্রাইমার ট্রাইমার আছে, তো এচিং ভিতরে করা লাগে না, এটাও করা লাগে না। প্রাইমার দিয়ে আমি এচিং করে দুই পাশে এইটা ভিতরে দিয়ে, প্যারাকোনা ভিতরে দিয়ে লাইট দিয়ে দিব। বন্ডিং দিতে হয় তার আগে, বন্ডিং দিয়ে বাতাস একটু দিতে হয়, দিয়ে লাইট দিতে হয়, শেষ। উপরে তুমি প্যারাকোর বা লাইট কেয়ার কম্পোজিট দিয়ে কোটটা বিল্ড আপ করে নিবে। এই জন্য কত যে মজার মজার জিনিস বের হয়েছে। আর এটা হচ্ছে হট টিপ, এটা হচ্ছে তোমার এই ওই যে জিপির মাথাগুলো এরম এরম হয়ে বের হয়ে আছে না, এই যে অরিফিস পর্যন্ত একদম কেটে দিবা সুন্দর করে। সেটার জন্য এই হট টিপটা ইউজ করা হয়। তারপরে আর কি আছে, এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্টের এই দেখো, স্টোরেজ খুব দরকার। খালি অ্যাসিস্ট্যান্টকে শিখাইলে হবে না, নিজে দেখতে হবে। এইগুলা সবগুলো স্টেরিলাইজেশন দরকার, এগুলা সব স্টেরিলাইজেশন দরকার। এগুলা নিজেরা নিজেরা সবকিছু দেখবা, দেখে দেখে নিয়ে স্টেরাইল করে এখানে রাখবা। এই দেখো, তোমাদেরকে একটু আগে বললাম যে কি সুন্দর করে ওরা সেট করে রাখছে। আমাকে অবশ্যই এইভাবে দেয় ওরা, এরকম করে সেট করে দেয়। তারপরে কোনটা ইউজ করবেন ম্যাডাম, এটা মাথা নষ্ট হয়ে যায় ওদের। রোটারি ইনস্ট্রুমেন্ট ইউজ করি আমি অনেক রকম, রেইনবো ফাইল ইউজ করি,
আমি অনেক রকম ফাইল ইউজ করি। কিছুদিন আগে এক ভদ্রলোক দেখাই গেল আমাদের, ওই যে স্টাইল ইটালিয়ানোর, ওরটা ইউজ করি। তারপরে এখানে দেখো পেপার পয়েন্ট, একদম সাইজ অনুযায়ী পেপার পয়েন্ট আছে, গুছায় দেয়া আছে। তোমার যাওয়ার কোনো উপায় না, অন্য কোথাও যাইতে হবে না। পেপার পয়েন্ট দিয়ে সুন্দর করে ড্রাই করে নিবা। এই যে স্টেরিলাইজেশন, সব গ্লুটারাল ডিহাইড দিয়ে রাবার ডাম স্টেরিলাইজ করা যায়। তারপর বার, এগুলা কি দিয়ে স্টেরিলাইজ করবা, সব কিছু আমার এখানে বলা আছে। তোমার পরীক্ষার সময় ধরলে তোমার কোনো অসুবিধা নাই। 75% আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে করা যায়। তারপরে হচ্ছে কোনটা তুমি হইলো সোডিয়াম হাইপোক্লোরাইট দিয়ে 5.25% ফর 5 মিনিটস, বেস্ট ফর রিমার অ্যান্ড ফাইল। বুঝতে পারছো? এখানে কোনো পাল্প টিস্যু থাকে না, আর অন্য কিছু থাকে না। প্রথমে এগুলা করে নিতে হয় কি জানো, আল্ট্রাসনিক একটা ডিভাইস আছে, আল্ট্রাসনিক ডিভাইসের মধ্যে দিয়ে এটা পানি দিয়ে সাবানের ফেনা দিয়ে যদি তুমি এরকম করে, সাবানের ফেনা মানে স্যাভলন ট্যাবলন এগুলো দিয়ে যদি, ফেনা আলা জিনিস হইতে হবে। ফেনা আলা জিনিসে 80% ব্যাকটেরিয়া আর হচ্ছে পাস, তারপরে টিস্যু সব নাই হয়ে যায়। বাকিটুকুর জন্য শুধুমাত্র এই যে তোমার সোডিয়াম হাইপোক্লোরাইড ইউজ করে ফেলো, তারপরে অথবা স্টেরাইল করো। আমাদের গুলা কেন জানি ইয়াতে দেয়, কি জানি, এই তোমার বড় ইনস্ট্রুমেন্ট যেখানে আমরা সবকিছু ইউজ করি সেখানে দিয়ে দেয়। কত কিছু আছে এখানে। রোটারি হ্যান্ডপিস, একটু আগে বলছি আমি, এগুলো সব বলছি তোমাদেরকে। মাইক্রোমোটর হ্যান্ডপিস কততে ঘোরে, 3000 রেভলিউশন পার মিনিট কোনটা ঘুরবে, রেসিপ্রোকেটিং হ্যান্ডপিস। তারপরে ভাইটাল স্ট্রোক কত দিবা। তারপরে হচ্ছে র্যান্ডম হ্যান্ডপিসে কি কি করবা। মা, এগুলো সব ছবি দেয়া আছে, সুন্দর করে নিয়ে পড়ে ফেলবা। এই যে ছবি দেয়া আছে, সাইবন এন্ডো, অনেক কোম্পানি আছে, নিটির ইয়া আছে, তারপর হচ্ছে ইয়া আছে, চাইনিজ গুলা আছে, সব ভালো, সবই ভালো, একটাও খারাপ না। এই যে হার্টিজ এন্ডোডন্টিক্স এইটা দেওয়া ছিল। প্রোফাইল সিস্টেম, ফাইল একটু আগে বললাম যে ম্যাডাম কি ইউজ করে, প্রোটেপার ইউজ করছি আমি। তারপরে হচ্ছে প্রোটেপারের বহুত রকম ইউজ করছি, হাই ফ্লেক্স সিএম ইউজ করছি। তারপরে হচ্ছে তোমার ইউনি হেলথের সব রকম ইউজ করছি। তারপরে হিরো, এগুলো সব ইউজ করছি। সেলফ অ্যাডজাস্টিং ফাইল, এটা শুধু আমি ইউজ করি নাই। এটা তো বাংলাদেশে বোধহয় তাইব বিন বাদশা ছেলেটা আছে যে ও ইউজ করে, তো ও বলছে ভালো না, ওইটা সব কিছু দিয়ে হয় না আসলে। প্রো টেপারের ফাইলগুলো সব ভালো। এসএক্স আছে, S1 আছে, S2 আছে, বুঝছো? এসএক্সটা হলো ইনিশিয়াল, মানে তোমার মোটা করার আর কি, 10 মিলিমিটারের বেশি যাবে না, 8-10-এর। তারপরে বা 16 যাবে, বেশি যাবে না। S1 S2 দিয়ে তুমি কি ইউজ করতে পারো, ওই যে পুরা লেন্থ পর্যন্ত ইউজ করতে পারো। একটা হইলো প্রথমে করোনাল অরিফিস গুলাকে হোয়াইট করে নেওয়া, মানে হইলো এটা কি ইউজ করব আমরা, কি সিস্টেম, স্টেপ ডাউন টেকনিক। স্টেপ ডাউন টেকনিকই আজকাল ইউজ করা হয়। কেন? করোনালি বেশি ব্যাকটেরিয়া থাকে, করোনালি বেশি ইন্টারফারেন্স থাকে, এগুলো সব রিমুভ করে ওয়াশ আউট করে তুমি যখন একটা ফাইল ঢুকাবা, তখন এটা আনইন্টারাপ্টেডলি অ্যাপিক্যাল রিজিয়নে চলে যায়। এখন ওয়ার্কিং লেন্থ তখন নিতে পারো, তখনই নিলে সবচেয়ে ভালো। হ্যাঁ, কেউ কেউ আগে নেয়। আমি হচ্ছে করোনাল অরিফিসটা হোয়াইট করার পরে সুন্দর করে ফাইল একটা 10 নাম্বার ঢুকাই দিয়ে এপিক্যাল ফোরামেন পর্যন্ত চলে যায়। এটা কেন, এটা পরে বলবো। এত কথা আজকে বললে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। তারপরে ফাইনাল ফিনিশিং দেয় F1 F2, আজকাল 3টা ফাইলও আসছে, কারো কারো 4টা ফাইলও যথেষ্ট। এই টেকনিক গুলা আস্তে আস্তে বলে দিব তোমাদেরকে আমি। প্রিকাপ করে নিতে হয় ইনস্ট্রুমেন্ট ইউজ করার আগে, প্রিকাপ করে নিতে হয়। কেন? স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্ট ইউজ করার আগে প্রিকাপ কিভাবে করে, এই কার্ভেচার হলো, এই যে একটা দাঁতের কার্ভ এভাবে আছে, তুমি যদি এটা ইউজ করো হবে, এই ইনস্ট্রুমেন্টটাকে গজ পিস দিয়ে ধরে এরকম করে নাও, হয়ে গেল প্রিকাপ। কেউ কেউ হইলো একদম এরকম করে সোজা করে করে, এইভাবে আমার পছন্দ না। আমার পছন্দ এইটাই, এইভাবেই করি আমি, গস পিস দিয়ে ধরে, হাত দিয়ে ধরে একটু বাঁকা করে দিই, তাহলে এটা এই কার্ভেচারটাকে ফলো করবে। ফ্রি কার্ভ করে নিবা। আর কখনো ড্রাই ক্যানেলে কাজ করবা না। ক্যানেলের ভিতরে অবশ্যই সোডিয়াম হাইপোক্লোরাইট থাকতে হবে, অবশ্যই ইডিটিএ জেল থাকবে, ইডিটিএ লিকুইড থাকবে, অথবা ক্লোরহেক্সিডিন থাকবে, কিছু না কিছু থাকবে। ড্রাই ক্যানেলে কাজ করলে ওই কাজ হবে না ভালো। এই কয়েকটা কথা মুখস্থ করে ফেলবা।
একদম বেদ বাক্যের মতো আর কি। টেকনিক দেখো, ওই যে সাইজ 10 ফাইল ইউজ করলা, কার্ভেচার পুরা তোমার রিপ্রোডিউসিবল গ্লাইড পাথ ইউজ করবা। গ্লাইড পাথ কাকে বলে এখন ধরবা আমাকে? গ্লাইড পাথ কেন আমরা ইন্ট্রোডিউস করি? গ্লাইড পাথ আসছে কোথার থেকে জানো? প্লেন ল্যান্ড করে যে গ্লাইড পাথ দেখে আগে, জানো? ওই যে নেপালে একটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে জানো তোমরা, যে কি জানি ইউএস বাংলার প্লেন, খালি গ্লাইড পাথ ঠিক মতো করতে পারে নাই। কেন? ওই পাইলটটা কানাডায় গেছে, কানাডা থেকে আসছে, ওর রেস্ট হয় নাই। রেস্ট নাই, ও ঘুম ঘুম পাচ্ছিল। ওকে বারবার বলতেছে নেপালের কাঠমান্ডুর হচ্ছে তোমার এয়ারপোর্টটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। হ্যাঁ, ওইটাতে গ্লাইড পাথ ওরা বারবার বলতেছিল, যেখানে ও বারবার ভুল করতেছিল। গ্লাইড পাথ হইলো একটা জায়গা, যে জায়গাটাকে তোমার নির্দিষ্ট করে বলা থাকবে এইখানেই তুমি এই মাথাটা ফেলো, সেটা ও করতে পারে নাই। করতে না পেরে এদিক ওদিক করে ফেলে সব মানুষ মারা গেছে। মনে আছে তোমাদের? এই যে গ্লাইড পাথ কেন আমাদের সাথে আসলো? ম্যাডাম, আপনি কেন গ্লাইড পাথ পড়াচ্ছেন? এই কারণে পড়াচ্ছি যে আমাদের গ্লাইড পাথ স্ট্যাবলিশ করতে হবে। গ্লাইড পাথ স্ট্যাবলিশ না করে কেউ যদি রোটারি ফাইল ইউজ করে, তার মতো গাধা কেউ নাই দুনিয়াতে। কেন? এই ক্যানেলের ভিতরে তুমি গ্লাইড পাথ আগে যাবা, 10 নাম্বার ইনস্ট্রুমেন্ট আল্লাহ তাআলা বানায় দিছে একটা ফুটা এপিক্যাল ফোরামেনের, যার যেটা ডায়ামিটার 10 নাম্বার ফাইলের মতোই। তাহলে তুমি যদি ওভার চলে যাও, দেয়ার উইল বি নো প্রবলেম অ্যাট অল। কেন? এই ফুটাটা তো তোমার আছেই, ডায়ামিটারটা 10 নাম্বার একটা কে ফাইলের মতো। তাহলে এইটার বাইরে যদি তুমি চলে যাও, সমস্যা কি তোমার? যাও, অসুবিধা কি? এটার ভিতর দিয়ে চলে গিয়ে তুমি গ্লাইড পাথ স্টাবলিশ করাইলা। আগে এগুলা আমাদেরকে বলা হইতো, এখন প্রো গ্লাইডার নামে একটা ইনস্ট্রুমেন্ট ওরা দিয়েই দেয় সাথে। প্রথমে যে ওয়াইড করি আমরা অ্যাক্সেস ক্যাভিটিটা, ওয়াইড করার পর একটা প্রো গ্লাইডার দিয়ে দেয়। ওইটা ইনস্ট্রুমেন্ট ইউজ করলে ও নিজেই যায়, চলে জায়গা মতো চলে যায়। ওর জন্য আর গ্লাইড পাথ আমাদেরকে স্টাবলিশ করতে হয় না। রিপ্রোডিউসিবল গ্লাইড পাথ। বুঝতে পেরেছো? ওই গল্পটা বললাম এই জন্য মনে থাকে জানো। তারপরে হইলো সোডিয়াম হাইপোক্লোরাইড দিলা, ওয়াশ আউট করলা, S1 দিলা, S2 দিলা। তারপরে তুমি S1 S2 দেওয়ার আগেই ইলেকট্রনিক্স অ্যাপেক্স লোকেটর EAL দিয়ে স্টাবলিশ করাই নিছো তোমার কত দূর লেন্থ যাবে। তারপর এটাকে কনফার্ম করতে হবে বাই দা রেডিওগ্রাফ। বুঝছো? এসএক্স দিয়ে এসএক্স দিয়ে ওপেন করলা, মোটা করলা, এই যে করোনাল অরিফিসটা মোটা করলা। তারপরে S1 দিয়ে 16 মিলিমিটার বা 8-10 কত যায় যাক গেলা। তারপরে এরা বলতেছে তুমি যাও ওয়ার্কিং লেন্থ পর্যন্ত S2 দিয়ে। আর ফাইনাল ফিনিশিং দাও কি দিয়ে? F1 F2 দিয়ে। ঠিক আছে? এই হইল তোমার স্টেপ ডাউন টেকনিক। পুরা পড়া শেষ। ইনস্ট্রুমেন্ট পড়াইতে দেখো স্টেপ ডাউনও পড়াই ফেললাম। যারা আছো এখানে তাদের জন্য খুবই সুবিধা হইলো। আর যারা অধৈর্য তারা চলে যাও। আমি পড়াইতেই থাকি, আমার এটা নেশা, ছাত্র পড়ানো। তারপরে দেখো, একটাও ফাইল স্কিপ করবা না। 10 ইউজ করে 20 করবা না, 10 করে 15 করবা, 15 করে অবশ্যই আবার ওয়াশ আউট করবা। আবার হচ্ছে ডেন্টিন মাড ওখানে থাকে। মাড বোঝো? মাড মানে কাদা কাদা। ডেন্টিন মাড আটকায় থাকে, আটকায় থেকে ওই ফুটা বন্ধ করে দেয়, এত দূর ফুটা বন্ধ হয়ে যায়, আর যাবে না পরের ইনস্ট্রুমেন্টটা। তাহলে ওয়াশ আউট করো। তারপরে কি করতে হবে আরো? 10 নাম্বার ইনস্ট্রুমেন্টটা আবার যাও। 10 নাম্বার ইনস্ট্রুমেন্টটা তো পুরা যায়, সেই জন্য 10 নাম্বার ইনস্ট্রুমেন্টটা পুরা যাও। বাইরে বের হইতে হবে না। নট নেসেসারি যে তোমার একেবারে এপিক্যাল ফোরামিন দিয়ে বের হইলা। হ্যাঁ, তুমি এত দূর পর্যন্ত, যেখান পর্যন্ত ওয়ার্কিং লেন্থ স্টাবলিশ করছো, তত দূর পর্যন্ত 10 নাম্বার ইনস্ট্রুমেন্ট বারে বারে যাইতে থাকতে হবে। নাহলে এই ডেন্টিন মাড বারে বারে কাটবা তুমি, আর এরা আটকায় আটকায় দিয়ে রাখবে। বুঝতে পেরেছো? আর কি? এপিক্যাল থার্ড নেগোশিয়েট করলা, এই যে 15 কে ফাইল দিয়ে ওয়ার্কিং লেন্থ এস্টাবলিশ করলা। ডিপেন্ডিং অন দ্য ক্যানেল অ্যানাটমি, ইঞ্জিনের প্রো টেপার ইউজ করলা, S1 S2 ইউজ করলা, নাকি অন্য কোনো ফাইল সিস্টেম ইউজ করলা। যে কোম্পানির ইউজ করবা, রেইনবো ফাইল ইউজ করলে ওর ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আর যদি তুমি রগিন ইউজ করো, রগিনের হলো ইয়া ফলো করতে হবে। বুঝছো?
আর আন্দাজে কথা বলে লাভ নাই, আমি এখানে দিছিলাম হইলো আগে এই যারা বানাইছে S1 S2 সেই জন্য ওদেরটাই দিছিলাম। তারপরে অ্যাপেক্স লোকেটার ইউজ করো, ফুল লেন্থ আবার দেখো, দেখে ঠেকে তারপরে প্রোটেপারের ফিনিশিং দাও, ফাইনালি ইরিগেশন করো, করে তারপর মাস্টার জিপি ট্রায়াল দাও, ট্রায়াল দিয়ে তোমার তারপরে রুট ক্যানেলের শেষ করে দাও। এই যে দেখো, S1 S2 F1 F2 F3 যাইতেই হয় না, এখানে শেষ হয়। সেলফ অ্যাডজাস্টিং ফাইল নামে একটা ফাইল আছে, এটা হলে রেডেন নোভা আবিষ্কার করছে এই ইসরায়েলিরা, না পড়ার দরকার নেই, ফালতু বেটারা, ফালতু ফাইল, কাজ হয় না। এটা যদি কেউ ধরে এখান থেকে পড়ে নিও, না বুঝলে আমাকে পরে বলে দিব। এই যে SF, সেফ হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফাইল, মাঝে মাঝে কাজ হয় মাঝে মাঝে হয় না, হাবি যাবি। ওটার সাথে হলো ইরিগেটিং সলিউশন আসে, একটা ফাইল দিয়ে সবকিছু বলতে চাচ্ছে ওরা, আসলে হয় না, শুনে নিও। তারপরে হচ্ছে স্মিয়ার লেয়ার চলে যাবে হলো EDTA জেল দিয়ে ওয়াশ আউট করলে, হাইপোক্লোরাইড দিয়ে, আর রুট ক্যানেল অবটুরেশন করবা এরপরে মাস্টার জিপি দিয়ে। আমাদের জন্য এখন খুবই সোজা। এই দেখো, এই দেখো রেডেন নোভার এই ছবিটা আমি এই ইয়া থেকে আনছিলাম, কি জানি বলে, ভিডিও থেকে, একটা ইউটিউবের ভিডিও থেকে আনছি, এনে তারপরেও ছাত্রদের জন্য এটা দেখাইছি। আমি ভাবছিলাম এইটাই বোধহয় দুনিয়াতে, আর আর বোধহয় কিছু আবিষ্কার হবে না, এটা দিয়ে আসলে হয় না, খামাখাই এটা যায় না এত দূর পর্যন্ত, সেই জন্য এটা বাতিল। না হলে তো অনেক কিছু আবিষ্কার হয়েছে পরে, এটা ইসরায়েলিরা আবিষ্কার করছিল, একটা দিয়েই সব শেষ হয় নাই এটা দিয়ে। ওয়েব 1 সিঙ্গেল ফাইল সিস্টেম আছে দেখো, এরাও রেসিপ্রোকেটিং সিঙ্গেল ফাইল আনছিল, ওয়েব 1 সিস্টেম। তারপরে এই ওয়েব 1 এর পরেও আর অনেক কিছু আসছে, এই যে সিঙ্গেল ফাইল বলে কিন্তু তিনটা দেয়। বুঝছো, সিঙ্গেল ফাইল বলে কিন্তু তিনটা দেয়, খালি বলে লাভ আছে, 21 25 31 আছে ওদের। ওয়েব 1 সিস্টেম, এই নামগুলো শুনে রাখবা আন্ডার গ্রেডে, আর পোস্ট গ্রেডে তো তোমাদের লাগবেই। ওয়েব 1 সিস্টেম, আর কি কি সিস্টেম আছে, ওয়ানটেক সিস্টেম আছে না কি সিস্টেম আছে, সব জিজ্ঞেস করবে। আমাদের কি জিজ্ঞেস করছিল, তোমাদেরকে তো আরো করবে। এই দেখো কিভাবে কাজ করে ট্রায়াঙ্গুলার, আর এটা কোন শেপের, করোনা লেন্সটাকে কিভাবে বানায়, ওয়েব 1 এপিক্যাল ক্রস সেকশন দেখাইছে, ওয়েব 1 মোটর, এই যেগুলো সব দেওয়া আছে। রেসিপ্রোকেটিং, রেসিপ্রোকেটিং মানে কি, রেসিপ্রোকাল মানে হচ্ছে তুমি যাইতে থাকতেছো, ও যদি কোথাও যায় মনে করে যে এখানে একটা বাধা আছে, তাহলে ও উল্টা পাশে আসবে, মানে ও ঘুরে চলে আসবে, তোমাকে আর ফোর্সফুলি যাইতে দেবে না। কপিয়াস ইরিগেশন করতে হয়, ফাইল সিস্টেম সব একই। গাইডলাইন ফর ইউজ, যদি ওয়েব 1 সিস্টেম আসে তাহলে গাইডলাইন অবশ্যই দিতে হবে। ওর জন্য আলাদা কিন্তু ফাইল আছে, ওর জন্য আলাদা হচ্ছে তোমার ইয়ে আছে, কি জানি না, এই যে দাগ কাটা কাটা হচ্ছে তোমার, এই পেপার পয়েন্ট আছে, এর জন্য আলাদা হলো সিস্টেমের জিপি ঢুকায় দেওয়ার জিনিস আছে। এত তো সম্ভব না, ফকির হয়ে যাওয়া লাগে, বাংলাদেশে তো আর মানুষ এত ইয়ে করতে পারে না। কন্টামিনেশন যদি হয় জিপি, তখন হইলো হাইড্রোজেন পারক্সাইড অথবা একটু স্পিরিট কিছু দিয়ে, সোডিয়াম হাইপোক্সাইড দিয়ে এটাকে তুমি ইয়ে করে ফেলবা। মা হয়ে গেছে মনে হয় শেষ, আল্লাহ বাঁচায়, আর কত শিখাবে তোমাদেরকে, শেষ না, চ্যাপ্টার 3 পসিবলি শেষ।